আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, শোনো মাহফুজ, আগে তেল বোতলে নেন, নিয়ে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সোফার আমরা যে বিষয়গুলো শিখেছিলাম তার মূলত সেই টপিকগুলো ছিল হচ্ছে মার্কেটিং রিলেটেড। হ্যাঁ, তো আমরা মার্কেটিং রিলেটেড যে বিষয়গুলো জানার দরকার ছিল সেটা অলরেডি ওভার হয়ে গেছে। তো আমাদের ওই বিষয়গুলো জানার উদ্দেশ্য এটাই ছিল যে মার্কেটিং এর যে প্রধান কাজ, যে অল্প টাকায় বেশি বেশি লিড জেনারেট করা, সেটা যেন আমরা এনশিওর করতে পারি। যখন আমাদের অল্প টাকায় বেশি বেশি লিড আসবে, তখন আমরা বেশি বেশি সুযোগ পাবো কনভার্সন করার। এখন কনভার্সন করার আমরা লাস্ট ক্লাসেও দেখছিলাম যে কনভার্সন মানে হলো টাকা। তাহলে কনভার্সন করার জন্য আমরা যখন আমরা ফানেলও শিখছিলাম, ফানেলের মধ্যে প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল হচ্ছে যে আমরা অ্যাওয়্যার করব, মানে প্রমোশনের অংশ থেকে আমি বলছি। যখন আমরা অ্যাওয়্যার করা শুরু করি, হ্যাঁ, তখন কিছু যত মানুষকে অ্যাওয়্যার করা হয় তার থেকে কিছু কম সংখ্যক মানুষ আপনার ইন্টারেস্টেড হয়। যত সংখ্যক মানুষ ইন্টারেস্টেড হয় তার থেকে কিছু কম সংখ্যক মানুষ সেটা কেনার জন্য কনসিডার করে। যত সংখ্যক মানুষ কনসিডার করে কেনার জন্য, হ্যাঁ, দেখেন এইখানে আমরা ওই যে সেলসের ফানেলটা দেখতে পাচ্ছি, অলমোস্ট সিমিলার ফানেল। তাহলে এখানে যখন আমরা প্রমোট করি, আমরা যখন প্রোডাক্ট নিশ চুজ করে ফেলি, কাস্টমার কারা সেটা ডিটারমাইন করে ফেলি, তাদের সম্পর্কে ভালো মতো আমরা জেনে নেই। হ্যাঁ, তাদের বয়স, লোকেশন, তাদের ইন্টারেস্ট, তাদের হবিজ, তাদের লাইফে পেইন কি, গোল কি ইত্যাদি সমস্ত কিছু, তাদের ইনকাম লেভেল কি, তাদের এডুকেশন লেভেল কি ইত্যাদির ভিত্তিতে আমরা যখন তাদেরকে ডিফাইন করি এবং তাদের নিড বা পেইন গুলো অনুযায়ী, হ্যাঁ, যেই পেইন গুলো রয়েছে সেগুলো সলভ করার জন্য বা কোনো একটা প্রবলেমকে অ্যাড্রেস করে যখন আমরা ইউনিক একটা সলিউশন প্রিপেয়ার করি, হ্যাঁ, সেই ইউনিক সলিউশন প্রিপেয়ার করার পরে আমরা মার্কেটিং মিক্স অর্থাৎ প্রোডাক্ট, প্রাইস এবং প্লেস, এই তিনটা, এগুলোকে যখন ডিফাইন করে একটা অফার তৈরি করি, হ্যাঁ, তখন তারপরের কাজটা হচ্ছে প্রমোট করা। তো যখন প্রমোশন শুরু হয় তখন মানুষ একাধারে অ্যাওয়্যার হইতে থাকে। যে সকল মানুষ অ্যাওয়্যার হয় তার থেকে কিছু কম সংখ্যক মানুষ ইন্টারেস্টেড হয়। যে সকল মানুষ ইন্টারেস্টেড হয় তার থেকে কিছু কম সংখ্যক মানুষ চিন্তা করে কিনবে কিনা। আচ্ছা, এখন কনসিডার যখন করে তখন সে চিন্তা করে যে প্রথমত হচ্ছে যে এই পণ্যটা কেনার জন্য তার কি আসলে প্রথমত সে চিন্তা করে যে তার নিডটা আছে কিনা। যখন সে নিডটা ক্লিয়ারলি বুঝতে পারে, এর উপকারিতা তার জন্য কি বেনিফিট হবে এটা বুঝতে পারে, তারপর সে চিন্তা করে ফাইনান্সিয়াল সে কত বেনিফিট হবে। অর্থাৎ অন্য আরেকটা পণ্য কিনলে যদি কত টাকা লাভ আর এটা কিনলে কত লাভ, এইভাবে সে ফাইনান্সিয়ালি চিন্তা করে। তারপর চিন্তা করে যে কিনতে কি কোনো অসুবিধা আছে কিনা, এটা কি ট্রাস্ট ওর্দি কিনা, এটা কেনার জন্য আমি অথরাইজ কিনা, তারপরে এটা কেনার জন্য যদি এটা ইউজ করা কি সহজ হবে কিনা, হ্যাঁ, আমি এটার ফাংশন গুলো বুঝতে পারতেছি কিনা, এটার যে বেনিফিট গুলো আছে বা এটা আমি কিভাবে ইউজ করব, এটা কিভাবে আমার লাইফে এটা ভ্যালু অ্যাড করবে, সেই বিষয়গুলো আমি ক্লিয়ার কিনা, এই সমস্ত বিষয় সে কনসিডার করে। কনসিডার করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু সেই সময়ের মধ্যেই কনসিডার করে করে আইদার সে চলে যায় অথবা সে হয় সে মানে
এই ফানেলের নিচের দিকে আসে অথবা সেইখান থেকে স্কিপ করে চলে যায়। এখন যে স্কিপ করে চলে গেছে ধরে নেওয়া যাচ্ছে যে সে হয়তো মানে আমার কাস্টমার না, কিন্তু যারা কোনো রকমের ইন্টেনশন নিয়েছে তারা কারা? তারা হচ্ছে, আমরা যদি ফিজিক্যাল শপের কথা দেখি, তারা হয়তো টেলিফোনে কল দিতে পারে, অথবা তারা হয়তো আমাদের অফিসে ভিজিট করতে পারে, অথবা আমাদের শোরুমে আসতে পারে, অথবা তারা আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারে, মেসেজ দিতে পারে, অথবা কমেন্ট করতে পারে আমাদের পোস্টে। শুধু ফেসবুক কেন, ইউটিউবের ক্ষেত্রেও হতে পারে, তাই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারে। হ্যাঁ, তা মানে আমরা যেই যেই জায়গাতে আমাদের অ্যাড গুলো দিব, সেইখান থেকেই সে কিন্তু সেই জায়গাতেই সে কিন্তু ইন্টেনশন নিতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার আগে আরেকটা কথা বলে রাখি, দেখেন ইন্টেনশন করার জন্য কিন্তু ইন্টেনশন নেওয়ার মতো ব্যবস্থা আমাদের করে দিতে হবে। অর্থাৎ সে কি ফোন করবে কিনা, ফোন নাম্বার, একটা ভালো অ্যাডের মধ্যে ফোন নাম্বার দেয়া থাকে, তারপরে হচ্ছে মেসেঞ্জারে মেসেজ দেওয়ার মতো, অথবা ধরেন চ্যাট বক্সে চ্যাট করার মতো, হ্যাঁ, অপশন দেওয়া থাকে, অথবা ওয়েবসাইট যদি থাকে সে ওয়েবসাইটে আসার জন্য সুযোগ দিয়ে থাকে। যখন ওয়েবসাইটে আসে, খেয়াল করেন এই যে বাইং ইন্টেনশন, যখন মনে করেন একটা অ্যাড একজন দেখলো ফেসবুকে, হ্যাঁ, সেই ফেসবুকে অ্যাড দেখার পরে সেই ব্যক্তি আপনার ফেসবুকে অ্যাড দেখার পরে সে কি করলো, যে সে চিন্তা করলো যে আমার এই জিনিসটা ভালো লাগছে, সে তখন ক্লিক করে কিন্তু ওয়েবসাইটে আসে। ওয়েবসাইটে আসার পরেও খেয়াল রাখতে হবে এই ফানেলের যতগুলো ধাপ আছে বা যতগুলো সে পর্যায়ে অতিক্রম করবে, প্রত্যেকটা পর্যায়তেই কিন্তু এই যে তার কনসিডারেশনের যে কি বলবো ফ্যাক্টরস গুলো আছে, সেগুলো কিন্তু ঘনীভূত হতে থাকে। ইট মিনস একজন মানুষ ইন্টেন্ট করে ওয়েবসাইটে আসলো, ফেসবুক পেজের অ্যাডটা খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, খুব ভালো, কিন্তু ওয়েবসাইটে এসে যদি দেখে ছেঁড়া বেড়া, হ্যাঁ, ওয়েবসাইটের লেখা ঠিক নাই, ওয়েবসাইটটা সিকিউরড না, এসএসএল সার্টিফিকেট নাই, অথবা দেখা যাচ্ছে যে কথাগুলো অর্গানাইজ না, লেখার ভাষা সুন্দর না, তখন কিন্তু তার মনের মধ্যে আবার উদ্বেগের সৃষ্টি হবে যে না, এ তো মনে হয় ওরকম না। আবার ধরেন ওয়েবসাইট ধরেন স্লো, কেমন, অথবা ধরেন ওয়েবসাইটের নেভিগেশন সিস্টেম খুবই পুয়ার, অর্থাৎ সে যেই যেই পেজে যেতে চাচ্ছে সেই পেজে যেতে পারতেছে না, ল্যাক অফ ইনফরমেশন আছে। তো এইরকম এই সমস্ত জায়গাতে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে তার যে গেটওয়ে, অর্থাৎ তাকে আমি যেই রাস্তা দিয়ে আমার বাড়িতে নিয়ে আসতে চাই, ধরেন এইখানে সে আছে, হ্যাঁ, এবং এটা হচ্ছে আমি তাকে এই জায়গাতে নিয়ে আসতে চাই, এই জায়গাটার মধ্যে খুব স্মুথ একটা আপনাকে ব্যবস্থা রাখতে হবে। এর মধ্যে যদি সে এই এই ধরেন না, কথার কথা, যে একটা খেয়াল করেন একটা মার্কেটের মধ্যে চলন্ত সিঁড়ি রাখে কেন? কারণ তার মধ্যে যেন এই দ্বিধাটা না আসে, না দোতলায় যাইতে ভাল লাগে না, কষ্ট লাগে। এই কাজটা করতে হবে, যে এই আপনার ওয়েবসাইটের স্পিড আপনাকে বাড়ায় রাখতে হবে, অর্থাৎ ভালো রাখতে হবে। তারপরে হচ্ছে সে যেন দ্রুত এটা বাই করতে দেয়, তার যেন যে যে ইনফরমেশন দরকার সেগুলো যেন সে দ্রুত খুঁজে পায়, তার যেন পরিশ্রম না হয়, বিরক্ত না হয়। এর ফলে এই কাজগুলো যখন বাড়বে, তখন আপনার যে কাঙ্ক্ষিত মুনাফা, যেটার জন্যই আমাদের ব্যবসা করা, এবং মুনাফা বা সেলস যখন বাড়বে, তখন আমাদের কি হবে? তখন আমাদের বেসিক্যালি আমাদের কোম্পানির বা আমাদের ব্যবসা সম্পর্কিত যত সমস্যা আছে সেটাও আমরা সমাধান করতে পারবো, এবং আমাদের ব্যবসাটা টিকে যাবে, এবং আমরা ফাইনালি আমাদের যে লক্ষ্যে বিজনেসটা করতেছি, যে যে সমস্ত উদ্দেশ্যে, লেটস সে এমপ্লয়ি ওয়েলফেয়ার, কাস্টমারদের ওয়েলফেয়ার, ওনারদের কি বলবো, ওনারদের ইনকাম বলেন বা তাদের ওয়েলফেয়ার, সবকিছুই কিন্তু সার্ভাইভ করা পসিবল যখন প্রফিটেবিলিটি থাকবে, তাই না? তা এখন দেখেন, এই যখন কনসিডার করে সে একটা ইন্টেনশন করে, তারপরে কিন্তু সে ইভ্যালুয়েট করতে থাকে। এই ইভ্যালুয়েট করার জায়গাটাই হলো সেলস এর কাজ, এবং ফাইনালি যখন এই জায়গাটায় আমরা পাস করি, তখনই আমরা এই একটা গিফট পাই বা একটা রিওয়ার্ড পাই, সেটা হচ্ছে আমাদের কাস্টমাররা সেল করে, এর বিনিময়ে আমরা টাকা পাই।
তাহলে আমাদের ব্যবসা আসলে ওই যে আমি প্রথম দিন বলছিলাম যে 96% বিজনেস অলরেডি মানে কালকেও কথা হয়েছিল বিষয় যে ঝরে যায়, এর মধ্যে 4% টিকে থাকে। এই 4%-এর মধ্যে 5% যারা কন্টিনিউয়াসলি গ্রো করে এবং মাসে 6 লক্ষ টাকার বেশি ইনকাম করে। তো এই জায়গাটা যদি আমরা সবাই যেতে চাই তাহলে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এইখানে আনা, কিন্তু এইখানে আসতে হইলে আমাদেরকে এই ধাপ পার করেই আসতে হবে। এই ধাপ পার না করে কেউ এই জায়গায় আসতে পারে না, ঠিক আছে? তো এইটা হলো মানে মোদ্দা কথা। এই কথাটা আমরা মানে আমি বারবার এই জায়গাগুলো কেন বলি, বিকজ এই জায়গাগুলো আপনার ইয়ে করে রাখতে হবে। দেখেন এইখানে কিন্তু বলেও দিছে যে এই জায়গাগুলো হলো সবচেয়ে ক্রিটিক্যাল স্টেজ। তো এইখানে আপনার এই জিনিসগুলো যখন আমরা মাথায় রাখবো, এগুলো সরাসরি সেলস এর সাথে জড়িত। তো আমরা যারা সেলস বাড়াতে চাই, লাভ বাড়াতে চাই, তারা যেন এই সমস্ত বিষয় খেয়াল রাখি। এখন আমরা মোটামুটি যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই বিষয়গুলো নিয়ে কথা বলা আরেকটু কিছু তথ্য আমরা দেখব। খেয়াল করতে হবে যে আমরা আজকের ক্লাসটা হচ্ছে সেলস নিয়ে বলবো, হ্যাঁ? তো সেলসে আমাদের কনভার্সন যেন বাড়ে, কমে না কমে, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো সেলস আসলে কি, এইটার এখানে একটা বোঝার বিষয় আছে। ধরেন আমরা বোধহয় 9-10-এর বইতে পড়ছি বা বিভিন্ন জায়গায় পড়ছি যে অর্থের আদান প্রদানের মাধ্যমে পণ্য বিনিময় করাকে সেলস বলে বা এই ধরনের ইত্যাদি। তো এটা হয়তো পড়ছিলাম আমরা, কিন্তু এর বাইরে বেসিক্যালি এইটা না। সেলসটা যদি আমরা অন্যভাবে বুঝতে চাই তাহলে খেয়াল করেন যে ধরেন আমি পাশ করে বের করছি, গ্রাজুয়েশন করছি বা কিছু, আমার সারা জীবনের স্বপ্ন আমি একটা ভালো জায়গায় চাকরি করব। এখন আমি একটা জায়গায় গেলাম চাকরির ইন্টারভিউ দিতে, তাই না? তো এখন যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি কি চাচ্ছি বেসিক্যালি? অ্যাকচুয়ালি কি আমি গিয়েছি হচ্ছে আমার নিজেকে সেল করতে। সেল করা মানে কি? সেল করা মানে এটা বোঝার জন্যই বললাম যে এখানে আমি আরো তো 10 জন মানুষ ওই ইন্টারভিউতে গিয়েছে। তো আমিও চাই আমাকে যেন চাকরিতে নিয়োগ দেওয়া হোক, আরো একজন চাচ্ছে তাকে নিয়োগ দেওয়া হোক, ফাইনালি হয়তো একজন নিয়োগ পাচ্ছে। তো ওই একজন কেন নিয়োগ পাচ্ছে? কারণ যিনি নিয়োগদাতা বা যেই সকল মানুষগণ নিয়োগ দেওয়ার জন্য বসে আছেন, একমাত্র এই ভদ্রলোকই তাদেরকে মন জয় করতে পেরেছেন। বা যারা এর মধ্যে যতগুলো মানুষ এসেছিলেন তাদের মধ্যে ইনি হচ্ছে সবচাইতে বেশি কোয়ালিফাইড, অথবা সবচাইতে বেশি ওনাদেরকে ইমপ্রেস করতে পেরেছেন, তাই না? তাইলে আমরা যদি ওই সংজ্ঞা ওইটা যে অর্থের বিনিময়ে পণ্য আদান প্রদান বাদ দিয়ে এইভাবে চিন্তা করি যে ধরেন একজন ডক্টর যখন সেবা দেয় তখন সে কি করে? বেসিক্যালি তার সেবাটা সেল করে। একজন টিচার যখন পড়ায় বেসিক্যালি টিচার তার সেবাটা সেল করে। খেয়াল করেন এটার জন্য কিন্তু তারা টাকা পায়, আমরাও টাকা পাই, তাই না? তো ব্যাপারটা এইরকম। তো আমরা সেলসের যে সংজ্ঞাটা সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে আমি আমার এনথুজিয়াজম, আমার উদ্দীপনা একজনের মধ্যে আমি যদি ট্রান্সফার করতে পারি এবং তার বিনিময়ে তা কোনো একটা কাঙ্ক্ষিত উদ্দেশ্য হাসিল করতে পারি, আমি আমার ভাষায় বলতেছি, তাইলে এইটা সেলস। বুঝতে পারছেন? এখন ধরেন একটা ছোট বাচ্চা তার বাবাকে বলতেছে একটা চকলেট কিনে দিতে। তো বাবা কখনো কিনে দেয়, কখনো কিনে দেয় না। তো ওই বাচ্চাটা কি পরিমাণ কনভিন্স করলে আসলে বাবা কিনে দিবে, সেটাই হচ্ছে তার সেলসম্যানশিপের মানে সেলসম্যানশিপের বিষয়, মানে ব্যাপার। অর্থাৎ আমি চাচ্ছি যে যারা, আমরা তো হেল্প করার উদ্দেশ্যে বিজনেস করতেছি, তাই না? আমরা তো অকারণে একটা ব্যবসা খুলে বসি নাই। অকারণে যে ব্যবসাগুলো খুলে বসা হয় সেই ব্যবসা তো বেশি দিন টেকে না। তো একটা ভালো ব্যবসা যখন আমরা করতে আসছি, লেটস সে এডুকম XYZ, আমরা যে এই লার্নিং প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করতেছি, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে যখনই ক্যারিয়ার এবং বিজনেসে সাকসেসফুল হইতে হয়, তার প্রয়োজন হয় নলেজ, তার প্রয়োজন হয় স্ট্র্যাটেজি, এবং তার প্রয়োজন হয় স্কিল। এবং কোনো মানুষই মায়ের গর্ভ থেকে এই জিনিসগুলো নিয়ে আসে না, অথবা পৈতৃক ভাবেও সেটা আসে না। ধরেন আমার বাবা ব্যবসায়ী হইলেও, ধরেন আমার বাবা বিশাল ব্যবসায়ী, কিন্তু তারপরেও এই জিনিসগুলো আমার শিখতে হবে, সেটা আমার বাবার কাছ থেকে শিখে আর যার কাছ থেকেই শিখি। তো আমরা এডুকেশন একটা বেসিক নিড মানুষের। তো এডুকেশন যেমন একটা স্কুলের বাচ্চার দরকার আছে, কেন? সে পাশ করার জন্য, পরীক্ষায় ভালো করার জন্য, তেমনি বিজনেসে ভালো করার জন্য তার এডুকেশন অর্থাৎ নলেজ, স্কিল, স্ট্র্যাটেজি দরকার আছে। এখন
এই যে দরকার আছে মানে হলো এই নিডটা আছে, যার ফলে যে লোক আমাদের এই মানে আমাদের তো এই একটা কোর্স হবে না, ইনশাল্লাহ আরো অনেক কোর্স আমরা লঞ্চ করব। তো ওই কোর্সগুলো করার ফলে কি হবে, লেটস সে আমরা এসইওর একটা কোর্স লঞ্চ করলাম। একটা মানুষ যে আমাদের এসইওর কোর্সটা করবে, সে এসইওর কোর্সটা করার পরে সে এসইও ফিল্ডে একটা চাকরি করতে পারবে, অথবা ওই কোর্সটা করার ফলে সে তার বিজনেসের এসইও বা তার বিজনেসের ডিজিটাল মার্কেটিং এ এসইও করার মাধ্যমে ভ্যালু অ্যাড করতে পারবে। হ্যাঁ, 10টা কাস্টমার তার বিজনেসে নিয়ে আসতে পারবে। তার মানে কি, যে আমরা কোনো একটা পারপাস সার্ভ করার জন্য বিজনেসটা করতেছি। হ্যাঁ, আপনারাও যারা শিখতেছেন একটা পারপাসে শিখতেছেন, আর আমরাও একটা পারপাসে শিখাচ্ছি, তাই না? তো বিজনেস তো করতেছি হেল্প করার জন্য। যে কোনো ব্যবসায় আমাদের উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে হেল্প করা, তাই না? কাস্টমারকে কিছু না কিছু ভ্যালু অবশ্যই প্রোভাইড করা, এবং তার বিনিময়ে কিছু ভ্যালু আমরাও নিতে চাই। এটাই হলো বিজনেস, তাই না? এখন কথা হচ্ছে যে সেই ভ্যালুর আদান প্রদান, তাই না? এইটাই হলো তো সেলসের উদ্দেশ্য। তাহলে এই যে সেলসের উদ্দেশ্যে যে আমরা এই কাজটা করব, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সেইখান থেকেই হচ্ছে এই মাইন্ডসেটের কথাটা চলে আসছে। তো যেটা বলতেছিলাম যে আপনার এনথুজিয়াজমের বিষয়টা, হ্যাঁ। তো এনথুজিয়াজম এর বিষয়টা কি, অর্থাৎ আচ্ছা, যে উদাহরণটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখেন, এখন আমরা যে এসইওর একটা কোর্স নিয়ে আসব, সেই কোর্সটা যে আমরা কাউকে করাবো, তো তার কাছ পর্যন্ত তো আমার যেতে হবে। তার জন্য প্রথমত হচ্ছে যে আমরা কি শিখাবো, কিভাবে শিখাবো, কাদেরকে শিখাবো, শিখালে তাদের কি উপকার হবে, এই সমস্ত বিষয়গুলো যখন আমরা নির্ধারণ করে ফেলেছি, তারপরে তো ওই টার্গেট যার উপকার আমরা করতে চাচ্ছি তার কাছে তো আমার যেতে হবে। আর তার কাছে যখন আমি যাব, তখন সে তো জানে না যে আসলে কি তার কতটুকু উপকার হবে এসইও কোর্সটা করার মাধ্যমে। যেহেতু আমরাই দায়িত্ব নিয়েছি, সে জানে না যে, যেমন স্কুলে যে বাচ্চাটা পড়ে সে কি জানে যে স্কুলটা তার জন্য কত উপকারী? কিন্তু সে তো জানে না। কিন্তু বাবা মা টিচাররা ওই দায়িত্বটা নেয় যে সে না জানলেও আমরা তাকে জানাবো, সে নিজে না চাইলেও আমরা তার ভালো করার জন্য কাজ করব। তো ব্যাপারটা এইরকম সেলসের ব্যাপারটাতে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে সেল করব, সেক্ষেত্রে আমরা সেল করার বিনিময়ে আমাদের কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য, সেটা হচ্ছে কাস্টমারের লাইফে ভ্যালু অ্যাড করা, আমাদের নিজেদের লাইফে ভ্যালু অ্যাড করা, আমাদের যারা এমপ্লয়ি থাকবেন, স্টাফ থাকবেন, তাদের ভ্যালু অ্যাড করা, মোট কথা গভর্নমেন্ট থেকে আরম্ভ করে প্রতিটা স্টেক হোল্ডারের লাইফে ভ্যালু অ্যাড করা, দেশের জন্য কাজ করা, সবার জন্য কাজ করা। এইভাবে যখন আমরা চিন্তা করি, সেটা চিন্তা করার জন্য আমাদেরকে কিন্তু এই কাজগুলোও করতে হবে। অর্থাৎ এই সমস্ত কাজ কারবার গুলো শুধুমাত্র মাল বিক্রি করে পয়সা পকেটে ভরার জন্য নয়। যদি সেরকম হয় তাহলে আমরা বেশি দিন টিকতে পারবো না। আমাদের উদ্দেশ্য এরকম ব্রড থাকতেই হবে। এটাকেই বলা হচ্ছে মাইন্ডসেট। তার মানে কি, যে আমাদের প্রথমত সেলস করার সময় খেয়াল রাখতে হবে, হেল্প করার ক্ষেত্রে হেল্প কাস্টমার, নট সেল। এই সেলটা আসলে ইম্পর্টেন্ট না, হেল্পটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই মানসিকতা হচ্ছে সেলসম্যানশিপের সর্বপ্রথম দায়িত্ব। তো এই হেল্পের একটা হেল্প হচ্ছে যে মানুষ তো জানেই না যে এটা তার কি উপকারে আসবে, সুতরাং তাকে যেন আমরা উপকারে তার উপকারে যেন আমরা আসতে পারি, তাকে বোঝানোও কিন্তু একটা হেল্প। তারপরে হচ্ছে এই পণ্যটা তাকে বিক্রি করার জন্য তার যে প্রশ্ন আছে, তার মনে যে সন্দেহ আছে, তার যে জানার বিষয় আছে, যেটা কিভাবে সে ভোগ করবে, এটা কিনতে কত টাকা লাগবে, এই সমস্ত বিষয়ে সহযোগিতা করাও হেল্প। তাহলে আমরা প্রথম স্টেপটা বোঝার চেষ্টা করি, আমাদের মাইন্ডসেট হইতে হবে যে কাস্টমারকে আমরা হেল্প করার জন্য বিক্রি করি, আমরা বিক্রি করার জন্য বিক্রি করি না। তার মানে আমাদের মানসিকতাটা থাকতে হবে মানুষকে হেল্প করা, নাম্বার ওয়ান। সেলস কনভার্সনটা ইনক্রিজ হবে কিভাবে সেটার বিষয়ে কথা বলতেছি, এটা মাথায় রাখতে হবে। এইবার তার প্রক্রিয়া কি? প্রথমত হচ্ছে, যেমন ধরেন একটা কাস্টমার, যেমন আমরা আমাদের ওয়েবসাইটটা এখন রিবিল্ড করার চেষ্টা করতেছি। ধরেন আমরা সেখানে আগে তো আমাদের একটা কোর্স ছিল, এরপরে আরো নতুন নতুন কোর্স আসবে, এরপরে আমাদের আরো কনসালটেন্সি সার্ভিসটা আমরা অ্যাড করব। নট অনলি দ্যাট, আমরা এর সাথে হয়তো
আমরা কর্পোরেট ট্রেনিংটা অ্যাড করব এবং পাশাপাশি এই অনলাইন কোর্সগুলো থাকবে। তাহলে একটা কাস্টমার যখন আমাদের এখানে ফোন করবে, লেটস সে ফোন নাম্বার শেয়ার করবে অথবা ফোন করবে, তখন প্রথমত হচ্ছে যিনি সেলসম্যান, তিনি কেন আমাদেরকে ফোন করছে, বিকজ তিনি হয়তো কোথাও থেকে জানছে যে এই সার্ভিসটা আমরা প্রোভাইড করি, অর্থাৎ তার নিড আছে, ওই নিডটা ফুলফিল করার জন্যই তিনি আমাদেরকে একটা সুযোগ দিচ্ছেন সেল করার। এবার আমরা যেটা করব, তাকে হেল্প করতে হবে। এর মানে এই না যে তার কাছ থেকে টাকা নিতে হবে। আগেই চিন্তা হবে যে তাকে আমি কতটুকু ভ্যালু অ্যাড করতে পারি, বিকজ ভ্যালু অ্যাড করলে কি হবে, আমাদের বিজনেসে সবসময় মনে রাখতে হবে লং টার্ম আমরা বিজনেস করতে চাই, ঠিক আছে, এলটিভি। তো আমরা চাই না যে একদিন ব্যবসা করতে। তো আজকে যদি তাকে হেল্প করি, তার সাথে হয়তো আমরা ব্যবসা করতে পারবো 10 বার, কিন্তু একবার যদি আমরা তাকে জোর করে বা কৌশলে তার কাছে সেল করি, ম্যাক্সিমাম সেল করতে পারবো একবার। তাহলে এটা আমরা কখনোই চাই না, তাই না? সো এই জন্য প্রথমত যেটা করতে হয়, সেলসম্যানের গুরুদায়িত্বের মধ্যে একটা হচ্ছে, প্রথমে হচ্ছে প্রবিং করতে হয়। কিরকম প্রবিং করতে হয় দেখেন, ধরেন একটা কাস্টমার, আমরা বোঝার চেষ্টা করি, ধরেন আপনি এর আগে যে কথা বলতেছিলাম যে বাচ্চাদের জুতা, আপনি বাচ্চাদের জুতা নিয়ে আসছেন চায়না থেকে, তারপরে হচ্ছে আপনি খুব সুন্দরভাবে ওইটাকে ফটোগ্রাফি করছেন, আপনার ওয়েব পেজ তৈরি করছেন, আপনি কি মেসেজ লিখবেন, ক্যাপশনে কি কথা লিখবেন, কোন কোন সাইজ আছে, এটা পড়লে কি সুবিধা, এই বাচ্চাদের কি কি উপকার আছে, সেই বেনিফিট গুলো ইত্যাদি সুন্দর করে লিখছেন, কিন্তু কাস্টমার আসলে এত কিছু পড়ে না। তখন দেখা যাচ্ছে যে সে, তার যখন পছন্দ হয়ে যায়, মানে এক এক থেকে 2 সেকেন্ডের মধ্যে সে একটা কল টু অ্যাকশন চাপ দেয়, লেটস সে তার ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দিল অথবা সে কল দিয়ে দিল। তার মানে কিন্তু সে সম্পূর্ণ অ্যাওয়্যার হয়ে ফোন করে নাই। সো সে যখন ফোন করলো, আমাদের প্রথম কাজ যেটা করতে হবে, তাকে আমাদের প্রয়োজনীয় প্রবিং করতে হবে। একটা সেলসম্যানের প্রথম 20 সেকেন্ডের মধ্যে তার সাথে যে ব্যবহার করা হয়, সে যেই ব্যবহার করে কাস্টমারের সাথে, এবং সেই মানসিকতার মধ্যে যদি হেল্প এবং তার পাশাপাশি আহ তার, যেমন ধরে সামনাসামনি ওয়ান টু ওয়ান সেলের ক্ষেত্রে তার পোশাক, তার বসার স্টাইল, দাঁড়ানোর স্টাইল, কথা বলার স্টাইল, জুতার স্টাইল থেকে আরম্ভ করে এর উপরে বেস করে, অথবা ফোনে করলে ফোন কণ্ঠে কণ্ঠে কথা বলা, এবং হচ্ছে যে তার তার যে কি বলবো টোন ইত্যাদির উপরে বেস করে কিন্তু 20 সেকেন্ডের মধ্যে কাস্টমার মোটামুটি একটা ডিসিশন নেয় যে আমি কি ফার্দার আগাবো নাকি এখানে আমি চলে যাব। সো প্রথম 20 সেকেন্ড কিন্তু অনেকই বেশি ইম্পর্টেন্ট, যেখানে আমাদেরকে কি করতে হবে, প্রচন্ড পরিমাণে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে এবং এনথুজিয়াস্টিক থাকতে হবে। প্রথমত খেয়াল রাখতে হবে যে কাস্টমার প্রথমে কিনে সেলসম্যানকে, তারপরে কিনে কোম্পানিকে, এবং তারপরেই কিন্তু প্রোডাক্ট কিনে। কেমন? তো যখন কাস্টমার একটা ফোন দিল, আমার কথার মধ্যেই যদি হচ্ছে থাকে যে আমারই নিজের কনফিডেন্স নাই, আমারই নিজের মনে করেন যে দোটানার মধ্যে আছি, আমি নিজেকে নিজের কোম্পানিকে ভালো বলতেছি না, অথবা আমার সাথে কথা বলেই তার কোনো তৃপ্তি আসতেছে না, তখন কাস্টমার কিন্তু ওই যে ফানেলের মধ্যে যেটা বললাম, ওই কনসিডারেশন লেভেলে আবার তার মধ্যে দুবিধা আসবে, তার মধ্যে আবার সন্দেহ আসবে, আমাদের কনভার্সন কমে যাবে। তার মানে তীরে এসে তরি ডোবার মতো ঘটনা হবে। তো আমরা এটা অ্যাভয়েড করার জন্য প্রথমত যেটা করব, কাস্টমারকে যে আমরা স্ট্যান্ডার্ড গ্রিটিংটা, সেটা ওভার ফোনে হোক সামনাসামনি হোক, যেটা আমাদের কোম্পানি থেকে বা আমরা যেটা সেট করবো, একটা স্ট্যান্ডার্ড গ্রিটিং দিতে হবে, এবং দেওয়ার পরে কাস্টমারকে বুঝাইতে হবে যে না, আমি তার প্রবলেম, আমি তাকে হেল্প করার জন্য কাজ করতেছি। হ্যাঁ, এবং তার সাথে আমরা প্রবিং শুরু করতে হবে। প্রবিং মানে কি? প্রবিং মানে হলো প্রশ্ন করতে হবে। একটা মানুষ, আসলে দেখেন, হয়তো আপনাকে যেই সময় কাস্টমার, অনলাইনের ক্ষেত্রে আমি বলতেছি, অনলাইন সেলসের ক্ষেত্রে কি হয়, কাস্টমার হয়তো বাসে করে যাচ্ছে, এর মধ্যে হেল্পার ভাড়া যাচ্ছে, ভিক্ষাওয়ালা মানে ফকির এসে ভিক্ষা চাচ্ছে, চারিদিক থেকে চিল্লাচিল্লি হাউকাউ, এর মধ্যে সে ব্রাউজ করতে করতে দেখলো যে আপনি একটা বাচ্চাদের জামা বা একটা কিছু সেল করতেছেন, বা একটা খাবার আইটেম বা একটা কোনো একটা আইটেম সেল করতেছেন, তার যদি তখন মনে হয় কিনবে, এর চারিদিকে কিন্তু সে দেখেন আপনাকে সে ফোন দিছে, কিন্তু সে কিন্তু তার কিন্তু এদিকে ভাড়াওয়ালা মানে ওই কন্ডাক্টর সে ভাড়া চাচ্ছে, একজন গুতাগাতি করতেছে আর একজন চিল্লাচিল্লি করতেছে, এটা হতে পারে। আবার নট অনলি দ্যাট, আপনি ধরেন গাড়িতেও যে বসে আছে, চিন্তা করেন, হয়তো সে গাড়িতে যাচ্ছে, তার পার্সোনাল প্রাইভেট কারে যাচ্ছে, কিন্তু হয়তো সে জ্যামে বসে আছে, হ্যাঁ, সে একটু ডিস্টার্ব আছে, এই সময় হয়তো এমন হতে পারে তার সাথে তার বাচ্চা আছে, তো তার কিন্তু ডিস্ট্র্যাক্ট হওয়ার সুযোগ আছে। সে আপনার ফানেলটা থেকে চট করে নেমে গেছে ঠিকই, উপর থেকে আপনার
ফানেলটা ফানেল সে কিন্তু এইখান থেকে এই জার্নিটা এইখান থেকে শুরু করে এইখানে আসছে। এখন সে এই পর্যায়ে এসে আপনার সাথে ফোনে কানেক্টেড আছে, অথবা সে আপনার সাথে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করতেছে, অথবা ওয়েবসাইটটা সে ব্রাউজ করতেছে। তো তার জন্য খুবই তার মানে একটা হচ্ছে পসিবিলিটি আছে যে সে কিন্তু এখান থেকে চলে যেতে পারে। তো আমরা চাই ফার্স্ট অ্যাটেম্পটেই আপনার সেলটা আমরা মেক শিওর করতে। সেজন্য আমরা কি করব, যখনই আমরা সুযোগ পাবো কাস্টমারের সাথে কথা বলার, সামনাসামনি হোক অথবা ওভার ফোনে হোক, প্রথম কাজটা করা শুরু করতে হবে প্রবিং করা। দেখেন, মানুষকে যখন আপনি প্রশ্ন শুরু করবেন তখন কিন্তু মানুষের অ্যাটেনশনটা আপনার দিকে চলে আসে, ঠিক আছে? সেই ক্ষেত্রে সেল করার ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, যেমন অনলাইনে আপনার সেল করার ক্ষেত্রে আমি যেটা করতাম, আমি আপনাকে সাথে একটা কল ডেমো করি। লেটস সে একটা কাস্টমার, আমরা অনলাইনে আপনার একটা কি বলবো, ধরেন একটা ফ্রাই প্যানের অ্যাড দিয়েছি। তো ফ্রাই প্যানটা হচ্ছে একটা ইউনিক একটা ডিজাইনের একটা কিছু, একজন মহিলা বা একজন কাস্টমার উনি ফোন দিয়েছেন কেন, যে উনি হয়তো ওইটাতে বিষয়ে আগ্রহী, মানে ওই ধরনের কোনো একটা ফ্রাই প্যান ওনার প্রয়োজন। তো উনি ওনার নাম্বারটা পাওয়ার পরে আমার প্রথম কাজটা কি হবে, আমি তখন ফোন দিব, আসসালামু আলাইকুম ম্যাম, আমি অমুক বলছিলাম এই জায়গা থেকে। তখন উনি বুঝতে পারবে যে এই কলটা কি রিলেটেড। তো ম্যাম, আমি আপনার সাথে, আপনি আপনার নাম্বারটা শেয়ার করেছেন হচ্ছে আমাদের এই পেজে, অথবা এইখান থেকে আমি নাম্বারটা পেয়েছি, অথবা আপনি আমাদের ওয়েবসাইটে একটা অর্ডার প্লেস করেছেন, সেই অর্ডারটার বিষয়ে কথা বলার জন্যই আমি আপনার সাথে ফোন করেছি আপনাকে। হ্যাঁ, এটা একটা হইতে পারে। অথবা কাস্টমার যদি ডিরেক্ট ফোন করে, আপনাকে স্ট্যান্ডার্ড গ্রিটিং দিতে হবে, সালাম হোক অথবা গুড মর্নিং অথবা গুড আফটারনুন। হ্যাঁ, আমি অমুক সব থেকে বলছি, কি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। দেন সে বলা শুরু করে, আচ্ছা আমি একটা ছবি দেখলাম আপনাদের একটা ফ্রাই প্যানের, তো এই ফ্রাই প্যানের, তো আপনাকে যেটা করতে হবে প্রথম কাজ হচ্ছে যে আপনার মানসিকতা হবে তার কাছে বিক্রি করব তা নয়, সেল হেল্প করব। এবং তারপরে হেল্প করার জন্য আমাকে কি করতে হবে, তার কথা দিয়ে প্রথমত হচ্ছে যে আমাকে অ্যাক্টিভ লিসেনিং করতে হবে, তার কথাটা পুরো শুনতে হবে। তার কথাটা যদি আমি অর্ধেক শুনি তাহলে কিন্তু একটা ডিজাস্টার হওয়ার চান্স আছে। তো পুরো কথাটা শোনার পরে আপনাকে বুঝাইতে হবে যে জি, বুঝতে পেরেছি ম্যাম, আপনি এই জিনিসটা নিতে চাচ্ছিলেন বা এরকম কিছু। তো তখন আপনার কিন্তু আপনি প্রবিং করতে পারেন যে ম্যাম আপনি কি রেড কালারটা অর্ডার করতে চাচ্ছেন না ব্ল্যাক কালারটা অর্ডার করতে চাচ্ছেন। এরকম ভাবে আমরা যদি আমরা কিন্তু তাকে প্রবিং করার মাধ্যমে যেটা হয় যে সে কিন্তু আপনার সাথে টাই আপ হয়ে থাকে, ঠিক আছে? যেমন আমি এরকমও দেখছি, ধরেন আমি একটা শপে ফোন দিছি, সেখানে আমি দেখতেছিলাম ওনারা কয়েকটা ঘড়ির ছবি দিছে, আমি ঘড়ি চুজ করেছি হচ্ছে আমার সাদা ডায়ালের একটা ঘড়ি পছন্দ হয়েছিল। তো উনি আমাকে বলার, আমি তাকে বললাম যে তো উনি আমাকে বললেন যে আমি তাকে বললাম যে ভাইয়া আমাকে আপনাদের হোয়াইট কালারের ওই ঘড়িটা আমি অর্ডার করতে চাই। উনি আমার এই কথাটাই শুনতে চাইলেন না। উনি আমাকে বলতেছেন যে আপনি উনি আমাকে বলতেছেন যে আপনার ঠিকানাটা বলেন, ইয়েটা বলেন, আর হচ্ছে যে তো আমি বললাম যে আমি কোন প্রোডাক্টটা অর্ডার করবো, আপনি কি বুঝতে পেরেছেন? আপনাদের ওই হোয়াইট কালারটা, ঠিক আছে? তো উনি আমাকে বলতেছে যে না না, আপনার কিন্তু রেড কালারটা বেশি সুন্দর। তো আমি বললাম যে এক্সকিউজ মি, একটু বোঝার চেষ্টা করেন, আমি হোয়াইট কালারের যেটা বলছি ওই প্রোডাক্টটা কি হবে? তো উনি বলতেছে যে দেখেন, আমাদের রেড কালারটা খুব বেশি চলতেছে, আমাদের রেড কালারটার মধ্যে আপনার ওই জিনিসটা আছে, সেই জিনিসটা আছে, ইত্যাদি কথা বলতেছে, ঠিক আছে? বেসিক্যালি আমার নিডটা ছিল যে আমি কোনো একটা ইয়েতে দেখেছিলাম কোনো একজন মানুষকে, যে তিনি খুব সুন্দর হোয়াইট কালারের একটা ঘড়ি, ডায়ালের একটা ঘড়ি সে পড়েছে, এবং তা সেটা দেখে আমি আমি ইন্সপায়ার হয়েছিলাম। তো আমিও ভাবছিলাম যে হ্যাঁ, আমিও সাদা শার্টের সাথে এই ধরনের একটা ডায়ালের ঘড়ি পরবো। কিন্তু সমস্যাটা কি হলো, সমস্যাটা হলো উনি আমার কথাটাই বুঝতে চাচ্ছে না, আসলে ওনার কাছে হোয়াইট কালারটা নেই। উনি এই কথাটা না বলে আমাকে রেড কালারটা দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, উনি কি আমাকে হেল্প করার চেষ্টা করতেছেন? না, উনি সেল করার চেষ্টা করতেছে। তখন কি হলো, আলটিমেটলি আমি কিন্তু ওনার কাছ থেকে কিনলাম না। বাট উনি এই ক্ষেত্রে কি করতে পারতেন, উনি তখন আমাকে অ্যাপোলোজাইজ করতে পারতেন যে এক্সট্রিমলি সরি স্যার, আমাদের কাছে তো হোয়াইট কালারটা হবে না, তবে আমাদের কাছে অন্যান্য কালার হবে, আমি কি সেক্ষেত্রে আপনার অন্য কোনো কালার আপনাকে দিতে পারি? এইভাবে যদি সে বলতো, তখন আমার কাছে মনে হতো যে না, সে তো আমাকে হেল্প করার জন্য চেষ্টা করছে, আমি তাকে একটা চান্স দিতাম। হ্যাঁ, তো বলতাম হয়তো যে না আপনারা হোয়াইট কালারটা এনে দিতে পারবেন না, তো হোয়াইট কালারটা হয়তো সে এনে দিতে পারতো।
কিন্তু সেখানে সে লুজ করলো সেলটা আমাকে উল্টা কনভিন্স করার চেষ্টা করতে গিয়ে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই পয়েন্টের উদ্দেশ্য হচ্ছে আমাকে পুঙ্খানুপুঙ্খ নিডটা জানতে হবে, যেটা আমি আগেও বলছি। আপনি যখন নিড জানবেন এবং কাস্টমারকে সলিউশন দিবেন, কাস্টমার আপনার পিছনে দৌড়াবে। কিন্তু নিড না জানা পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত দিবেন তখন কাস্টমারের পিছনে আপনি দৌড়াইতে হবে। তারপরে হচ্ছে এই যে এই জিনিসগুলো আমি যতক্ষণ পর্যন্ত আমার কাস্টমারের কথাবার্তায় এবং তার আমি যদি ক্লিয়ার হতে পারি যে সে আসলে কি চাচ্ছে, কি নিতে চাচ্ছে, তো এই জিনিসগুলো যদি না জানি আমি প্রশ্ন করে প্রবিং করে জেনে নিব। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা বিষয় বুঝতে হবে যে আমরা যখন কথা বলবো বা আমরা লেটস সে একটা অ্যাড দিয়েছি, তো সেই অ্যাডটাতে লেটস সে আপনি হয়তো একটা সেবামূলক কোনো কিছু সেল করার জন্য একটা অ্যাড দিছেন। তো এখন সেই অ্যাডের মাধ্যমে আপনি লিড পাইছেন। এখন আপনাকে মনে রাখতে হবে যে লিড পাওয়ার পর আপনি ফোনে যখন কথা বলতেছেন তখন আপনাকে বুঝতে হবে, এটা বেশিরভাগ ক্ষেত্রে হলো B2B ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে দেখেন, একটা জিনিস কেনার জন্য একজন থাকে ইনিশিয়েটর, আরেকজন থাকে ইনফ্লুয়েন্সার, আরেকজন থাকে ডিসিশন মেকার, আরেকজন থাকে বায়ার, আরেকজন থাকে কনজিউমার। তা আপনাকে বুঝতে হবে যে আপনি কার সাথে কথা বলতেছেন। তা এখন ধরেন একটা লিড আপনার কাছে আসলো, হ্যাঁ, সেটা হচ্ছে একজন ইনিশিয়াল বা একজন রিসিপশনিস্টের মানে নাম্বার দেয়া আছে। এখন রিসিপশনিস্টের সাথে আপনি সারাদিন কথা বললো, সে কিন্তু আপনাকে পারচেজ ডিসিশন দেওয়ার মতো এবিলিটি নাই। তো সেক্ষেত্রে তার কথায়, তার ধরনে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কার সাথে কথা বলতেছেন এবং তার অথরিটি কতটুকু। মূলত ইনফ্লুয়েন্সার যারা হয় এরা সাধারণত দেখা যাচ্ছে যে এরা সরাসরি পারচেজ ডিসিশনে ডিরেক্ট রোল প্লে করতে পারে না, কিন্তু এরা ইনফ্লুয়েন্স করতে চায় এবং করতে পারে অনেক ক্ষেত্রে। লেটস সে ধরেন অনেক সময় দেখা যায় যে শাশুড়ি আর বউ গিয়েছে একসাথে একটা শাড়ির দোকানে। তো শাড়িটা কিনবে হচ্ছে কে, আপনার হয়তো ছেলের বউ, বাট সাথে আছে শাশুড়ি। তা এখন ওই শাড়ির দোকানদারকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল এখানে ডিসিশন মেকার কে। অ্যাকচুয়াল ডিসিশন মেকার এমনও হতে পারে যে শাড়ির যিনি বউ সেও হতে পারে, আবার শাশুড়িও হতে পারে, এবং ইনফ্লুয়েন্সার কে এবং বায়ার কে। তো আমাদেরকে মূলত যদি আপনার কনভার্ট করার জন্য চিন্তা করতে হবে যে ডিসাইডার, ফাইনাল ডিসাইডার তার, তাকেই কিন্তু আমার কনভিন্সটা করতে হবে। আমি অন্য জায়গায় অহেতুক মানে শক্তি দিয়ে শক্তি নষ্ট করা যাবে না। তাহলে এইটা ছিল এই পয়েন্টের আপনার। আরেকটা বিষয় হচ্ছে যে টার্গেটিং যদি রং হয় আপনার রং লিড চলে আসবে। লেটস সে এটার একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতে চান ঢাকার মধ্যে, কিন্তু এটা আপনি সারা বাংলাদেশকে টার্গেট করে যদি অ্যাড দেন তখন চলে আসবে হচ্ছে আননেসেসারি বায়ার। যেমন ধরেন আপনি সেল করেন হচ্ছে হোমমেড ফুড, হ্যাঁ, এখন হোমমেড ফুড কি আপনার সারা বাংলাদেশে আপনি ডেলিভারি দিতে পারবেন? পারবেন না। তো সেক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আপনার জন্য সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার প্রয়োজন নাই। আপনি যেটা কি করেন, আপনি অ্যাডটা শুধুমাত্র ঢাকার মধ্যেই দেন অথবা আপনার স্পেসিফিক এরিয়াতে দেন। লেটস সে আপনার ফেসবুকে যেটা হয় 5 কিলোমিটার বা 2 কিলোমিটারের রেডিয়াসের মতো ছোট জায়গাতেও কিন্তু অ্যাড দেওয়া পসিবল। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে অ্যাডটাও দিতে হবে হচ্ছে ওই স্পেসিফিক লোকেশন এবং স্পেসিফিক হচ্ছে কাস্টমার প্রোফাইল অনুযায়ী, এবং আপনাকে অ্যাডটাতে যারা ডিসাইডার তাদেরকে ইনফ্লুয়েন্স করার মতোই আপনাকে অ্যাডের ভাষা, টোন, যেমন এর আগের দিন বলছিলাম যে স্যাডনেস, রোমান্টিক, মানে স্যাড, রোমান্টিক, তারপর হচ্ছে প্রফেশনাল, তারপরে হচ্ছে ইমোশনাল, কোন টোনে আপনি কথা বলবেন, কোন কালার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে যিনি ডিসাইডার তার যে জিনিসগুলো পছন্দ হয় সেটাকেই টার্গেট করে কিন্তু অ্যাড দিলে আপনার কাছে লিড আসবে হচ্ছে জেনুইনলি, যেটা আপনার কনভার্ট করা সহজ হবে। আচ্ছা, এরপরে আমরা অনেক সময় যেটা করি যে কাস্টমার যখন ফোন করে তখন কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করার পরে আমরা আর আপসেল বা ক্রস সেল করার চেষ্টা করি না। আমরা সবসময় চেষ্টা করব এমন প্রোডাক্ট আমাদের হাতে রাখতে, যে প্রোডাক্ট এবং বা এমন একটা অফার রাখতে যে প্রোডাক্টটা আসলে সবাই নিতে চায় বা এটা নেওয়াটা একটা খুবই স্বাভাবিক বিষয়। অথবা যেমন ধরেন কথার কথা আপনার কি বলবো, ধরেন আপনার জুতা, জুতার সাথে আপনার কিন্তু কালিটা একটা নর্মাল বিষয়। অথবা আপনি যদি শার্ট সেল করেন আপনি কিন্তু টাই রাখতে পারেন। হ্যাঁ, আপনি হয়তো পারফিউম সেল করেন, আপনার সাথে ছোট পকেট
ছোট ইয়েও রাখতে পারেন। তো তখন আপনি কি করবেন যে আপনার ৫,১০০ টাকা দামের একটা বা ২,০০০ বা ১৫০০ টাকা দামের একটা পারফিউম সেল হয়ে গেছে। এর সাথে আপনি বলতেও পারেন যে স্যার আমাদের কিন্তু একটা অমুক প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা নরমালি হচ্ছে ৪৯৯ টাকা, বাট আপনার জন্য একটা অফার হচ্ছে, যারা আমাদের কোনো একটা প্রোডাক্ট কিনে থাকেন তাদের জন্য আমরা একটা স্পেশাল অফার দিই, ১৪৯ টাকা এই প্রোডাক্টটা আমরা দিই। এরকম একটা কিছু যদি আপনি রাখতে পারেন, হ্যাঁ, বা বান্ডেল রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। যেমন ধরেন আপনি সালোয়ার কামিজ সেল করেন ওয়ান পিস সেল করার সময় আপনি বলতে পারেন আপনার ওয়ান পিস তো সেল হয়েই গেছে, কাস্টমার অলরেডি পে করে দিছে অথবা কাস্টমার অলরেডি অ্যাগ্রিড যে সে নিবে। তখন বলতে পারেন যে স্যার আমি কি এটার সাথে ম্যাচিং আপনাকে কাপড় দিয়ে দিতে পারি সালোয়ারের, অথবা আমি কি আপনাকে স্যার এটার ওড়না দিয়ে দিতে পারি, আমাদের এই 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 জিনিসটা আছে। তো এই ক্ষেত্রে আপনি চাইলে একাধিক পণ্য সেল করার বিষয়টাও মাথায় রাখতে পারেন এবং সেক্ষেত্রে আপনার রেভিনিউ বেড়ে যেতে পারে। তারপরে হচ্ছে কানেক্ট অ্যান্ড কনভিন্স। কাস্টমারকে কানেক্ট না করে কনভিন্স করা যায় না। যেমন ধরেন একটা কাস্টমার এসে বলল যে ভাই আপনাদের এত বেশি দাম কেন, আপনার এই জিনিসটা তো আমি অমুক জায়গায় দেখলাম যেগুলা তো দেখতেছি যে আপনার ৩,০০০ টাকায় সেল করে, বা অমুক জিনিস তো ২,০০০ টাকায় সেল করে। তখন পট করে বললেন কি, অনেকে আছে আমরা বলে দিই কি কাস্টমারকে যে অন্যরা কেমনে সেল করে জানি না, আমার এখান থেকে কিনলে আর আপনার ২,৫০০ টাকা দিয়ে কিনতে হবে। অথবা এইভাবেও অনেকে বলে যে এটা আপনি ৫০০ টাকাও পাবেন ২ নাম্বারটা। এই ধরনের কথা বলা যাবে না। কাস্টমারকে যদি আমরা কারণ আমরা খেয়াল রাখতে হবে কাস্টমার ঠেকায় না, ঠিক আছে, তার কাছে আরো চয়েস আছে। সুতরাং কাস্টমারকে আমরা কখনোই মানে কি বলবো, মানে তার সাথে আমার যদি কানেকশন না থাকে তার সে কিন্তু কনভিন্স হবে না। সো এই ধরনের এমন একটা বিরক্তিকর কথা, তার সাথে কিন্তু শুধুমাত্র আমার এই সেলটার জন্য যে কানেকশন ছুটে যাবে তা না, ইন ফিউচারও তার সে কিন্তু আমাকে আর আমার কাছে আর সুযোগ দিবে না। সো আমাকে যেটা করতে হবে যে আমাকে কানেক্টেড থাকতে হবে। তখন যেমন ধরেন কাস্টমার যদি বলে যে ভাই আপনার ওই ইয়েটা কি, যে আপনার কি আপনার এই প্রোডাক্টটা তো ভাই আমি অন্য জায়গায় দেখলাম ১৮০০ টাকা, আপনার এখানে তো হচ্ছে ২৫০০ টাকা। তখন আপনাকে এইভাবে বলতে হবে জি স্যার আপনি ঠিকই বলেছেন, অন্যান্য জায়গায় ১৮০০ টাকা, আমাদের এখানে ২৫০০ টাকা। এই দেখেন আপনি তার কথাটা রিপিট করে দিলেন, যেটা হচ্ছে প্যারাফ্রেজিং বলা হয়। তার কথাটাই আপনি রিপিট করলেন। তখন বলতে হবে যে স্যার ঠিকই আছে কথাটা, কিন্তু স্যার ওনাদের যে সালোয়ারের কাপড়টা সেই কাপড়টা হচ্ছে অমুক, আর আমাদের এই কাপড়টা হচ্ছে জাপানি অমুক কাপড়। এই কাপড় হওয়ার ফলে আপনার সুবিধাটা হচ্ছে স্যার এই কাপড়টা থেকে কখনো তো রং উঠবেই না। তার পাশাপাশি এই যে কাপড়টা যখন আপনি থাকবে তখন আপনার পার্সোনালিটির সাথে এটা বেশি স্যুট করবে। এই আপনাকে তাকে কানেক্ট করে কনভিন্স করতে হবে, ডিসকানেক্ট হয়ে কখনো কনভিন্স করা যায় না। আরেকটা সহজ উপায় হচ্ছে কাস্টমারকে আপনারা প্যারাফ্রেজিং করতে পারেন। প্যারাফ্রেজিং মানে হচ্ছে কাস্টমারের সব কথাটা যদি আপনি রিপিট করেন না তাহলে খুব ভালো হয়। কাস্টমার যদি বলে যে ভাই আপনাদের এই প্রোডাক্টগুলো তো হচ্ছে তেমন একটা ভালো না, কিন্তু না ধরেন এরকম না, ধরেন কাস্টমার বলতে পারে যে ভাই আমার তো আসলে কালোটাই বেশি ভালো লাগে, আপনার কাছে তো গোল্ডেন কালার আছে। তখন আপনি বলতে পারেন যে জি স্যার আপনি ঠিকই বলেছেন, কালো কালারটা কিন্তু খুব সুন্দর। তখন সে কি করলো যে আপনি তাকে রেসপেক্ট করলেন, এর ফলে তার সাথে আপনি টক করে একটা কানেকশন হয়ে গেল। তখন আপনি বললেন যে কিন্তু স্যার গোল্ডেন কালারটা আপনি ট্রাই করে দেখতে পারেন, কারণ হচ্ছে স্যার ওই যে অনেক দোকানে গেলে আমরা বলেন আপনি ফর্সা মানুষ এটা ভালো লাগবে, এই কথাটা কেন বলে। তখন আপনি কানেক্ট করার পরে গিয়ে যখন বলবেন যে স্যার গোল্ডেন কালারটাও যদি থাকে আপনার কাছে দুইটা ভ্যারাইটি থাকলো, সেক্ষেত্রে আপনার যেহেতু ব্ল্যাক পরেন এর পাশাপাশি গোল্ডেনটাও কখনো কখনো ট্রাই করতে পারেন, হয়তো আপনার পার্সোনালিটির সাথে আরো বেশি সুন্দর লাগবে, বা হয়তো ম্যাডামের কোনো একটা ড্রেসের সাথে আপনার এটা ম্যাচিংও হয়ে যেতে পারে। সো স্যার আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এইখানে একটা কথা আমি বলি, আচ্ছা এইখানে একটা স্টেপস ইন সেলিং বলা আছে। এই সেলিংটা হচ্ছে বেসিক্যালি আমরা যারা বি2বি নিয়ে কাজ করব, ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে আমরা বি2বি নিয়ে ই কমার্সের মাধ্যমে বা অনলাইনে হোক বা অফলাইনে হোক আমরা যখন বি2বি কোনো ক্লায়েন্টকে সেল করার জন্য কাজ করি তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু কিছু কতগুলো স্টেপস আছে, এই স্টেপস গুলো ফলো করলে আমাদের সেলসটা সঠিকভাবে হবে, এবং সেলসের যদি স্টেপ কেউ ভায়োলেট করে তাহলে তার সেলটা মোটামুটি মানে না হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রথমত হচ্ছে আমরা যখন বি2বি বা আপনার কাস্টমার কর্পোরেট কোনো ক্লায়েন্টের সাথে কাজ করব বা সেল করব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে ওই কোম্পানির
সম্পর্কে ভালোভাবে তথ্য জেনে যেতে হবে। জাস্ট লাইক আমরা জব করার সময় যা করি, জবে ইন্টারভিউতে যাওয়ার আগে ওই কোম্পানির অ্যাবাউট পেজ পড়ে যাই, ওই কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, ব্যাকগ্রাউন্ড কি, ওটার মাদার কোম্পানি কে, ইত্যাদি ইত্যাদি তথ্য জেনে যাই। যার ফলে হয় কি, ওই কোম্পানি সম্পর্কে আমি আমি কোম্পানিটাকে একদম সামনাসামনি নিজের চোখের সামনে দেখতে পারি। তারপরে হচ্ছে প্রি অ্যাপ্রোচটা কি, যেমন হচ্ছে যে ধরেন আপনি ওই একটা কোম্পানিকে ধরেন আপনার আপনার কাছে একটা লিড আসলো যে এই এই কোনো একটা কোম্পানি আপনাকে একটা কোয়েরি দিয়েছে, ঠিক আছে? এখন কোয়েরিটা দেওয়ার পরে আপনি তো তার সাথে হয়তো হয় ফিজিক্যাল মিটিং করবেন, মানে যেটাকে আমরা সরাসরি আপনার ভিজিট বলি, অথবা হচ্ছে আপনি তার সাথে একটা কনফারেন্স করবেন, অথবা ভিডিও কল করবেন, বা একটা বড় ধরনের কি বলে আপনি কল করবেন। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কলটা করার আগে খেয়াল রাখতে হবে যে এই যে একটু আগে বললাম যে ইনফ্লুয়েন্সার, ডিসিশন মেকার এরা কারা, এবং তারা যেন সব সময় আপনার সাথে থাকে। কারণ দেখা যাচ্ছে যে আপনি প্রি অ্যাপ্রোচ করার ফলে আপনাকে জেনে নিতে হবে যে আপনি যে কাজটার জন্য বা যে সেলটা করার জন্য একটা কোম্পানিকে ভিজিট করতে চাচ্ছেন, বা আপনি একটা কোম্পানিতে ফোন করে কথা বলবেন। হ্যাঁ, এটা সাধারণত বিটুবির ক্ষেত্রে, আমি আবারও বলে রাখতেছি। ধরেন বড় কোনো আইটেম কিন্তু মানুষ চট করে একবারে কিনে ফেলে না। লেটস সে আপনি একটা ক্যাটারিং সার্ভিস দেন, তো ক্যাটারিং সার্ভিসটা অনলাইনে দিচ্ছেন, তো সে হয়তো তার একটা অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানের জন্য অথবা হয়তো বাসার কোনো একটা অনুষ্ঠানের জন্য 100 লোকের জন্য খাবার দিবে, সে তো একটা ফোন কলে আপনার অর্ডারটা নাও দিতে পারে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি কাস্টমারের সাথে প্রথম যে কলটা করবেন, অ্যাপ্রোচ করার আগেই আপনি একটা প্রি অ্যাপ্রোচ করবেন যে স্যার বা ম্যাডাম, আপনারা এরকম একটা খাবার অর্ডার করেছিলেন, তো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি আপনার সাথেই কথা বলবো, এবং এখনই কি কথা বলা যাবে? যদি বলে যে হ্যাঁ এখন কথা বলা যাবে, কারণ কি একটা ক্যাটারিং সার্ভিসের জন্য 1-150 জনের খাবার নিয়ে একটা যদি ইয়ে হয়, সেটা কিন্তু চট করে 2 মিনিটের কলে হবে না, আপনাকে বুঝে নিতে হবে। সেটার জন্য আপনি বলবেন যে সেক্ষেত্রে আমি কখন আপনাকে ফোন দিতে পারি, কারণ হচ্ছে যে এই বিষয়ে যেহেতু আপনার সাথে আমি কথা বলতে চাই। কারণ যদি আপনি শর্ট টাইমে কল দেন, তাহলে আপনার জন্য একটা বিপদ হবে কি, সে আপনাকে অর্ধেক কথা শুনে বলবে কি আচ্ছা আমি জানাবো। তার মানে আপনার একটা কল কিন্তু অহেতুক নষ্ট হয়ে যাবে, সময়টা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি বলবেন যে আমি একটা টাইমে ফোন দিতে চাচ্ছি, সেই সময় যদি আমাদের এই বিষয়ে যিনি যিনি কথা বলতে চান আমাদের সাথে, বা যার যার এই বিষয়ে জানার দরকার আছে, তারা যদি সকলে একসঙ্গে ওই একটা মিটিং করি, তাহলে কিন্তু আমাদের জন্য বেশ ভালো হয়। তখন কি হবে, সেক্ষেত্রে কি আমি আজকে বিকেল 3টায় ফোন দিতে পারি, এরকম একটা টাইম নিতে হবে। যা মানে আমি যত মানুষ ডিসাইডার আছে তাদের সকলের সাথে যদি আমি একটা মিটিং করি বা একটা ফোন কল করি, সেটাতে বেশি ইফেক্টিভ হবে। এই জন্য, কারণ যদি ডিসিশন মেকার সেখানে না থাকে আলটিমেটলি, তাহলে যেটা হবে যে একজন বলবে আচ্ছা আমি আমার ভাইয়ের সাথে কথা বলে জানাবো, অথবা আমি দেখি, অথবা এই কাজগুলো যখন আপনি করবেন, তখন আপনার কাছ থেকে তো দেখি বলে উনি ফোন রেখে দিয়েছে, এর মাঝখানে দেখা যাবে যে ওনার ভাই আরেকজনের সাথে ডিল করে ফেলছে। তো এই কাজটা আমরা করব না, আমরা চাবো যে ম্যাক্সিমাম কনভার্সন যেন আমাদের কমপ্লিট হয়ে যায়। এরপরে হচ্ছে আপনার যখন, লেটস সে আপনি ক্যাটারিং সার্ভিসের কথাটাই ধরেন, ধরেন আপনি ওই কাস্টমারের সাথে সরাসরি দেখা করতে গেছেন, অথবা আপনি ওভার ফোনে বা ওভার ইয়েতে সরি ধরেন জুম সফটওয়্যার বা গুগল মিটে তার সাথে মিটিং করতেছেন, তখন তাকে আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে খুব সুন্দর গোছানো একটা প্রেজেন্টেশন দিতে হবে, এবং মনে রাখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তার পার্টিকুলার প্রবলেমের বিষয়ে আপনাকে সলিউশন দিতে হবে। ধরেন উনি বাচ্চাদের বার্থডে অনুষ্ঠান করতে চাচ্ছে, 100 লোকের খাবারের অর্ডার করবে, আপনি তখন তাকে প্রেজেন্টেশন দিবেন মূলত বার্থডের বিষয়, নাম্বার 1। এবং বার্থডের বিষয়ে আপনারা কি কি করে থাকেন, কি ধরনের খাবারের আয়োজন করে থাকেন, কাস্টমাররা এর আগে কয়টা কাস্টমারকে এইভাবে সার্ভ করেছেন, এবং তারা কি ধরনের ফিডব্যাক দিয়েছিল, এবং আপনাদের কেন আপনাদের খাবারটাই আপনার অর্ডার দিলে তাদের জন্য বেশি ভালো হবে, এই সমস্ত বিষয়ে আপনি কি প্রেজেন্ট করবেন। গদবাঁধা একটা প্রেজেন্টেশন করবেন না, যেমন যেটার মধ্যে ধরেন বার্থডের মধ্যে আপনি বিয়ের খাবারের ছবিও দেখাচ্ছেন, এই সমস্ত দেখানো যাবে না। বিকজ আমরা কাস্টমারকে টু দি পয়েন্টে রাখতে চাই, আমরা কাস্টমারদেরকে যত ন্যারো করে একেবারে এন্ড ডিসিশনের কাছাকাছি নিয়ে আসবো, তত আমরা দ্রুত ক্লোজ করতে পারবো, ঠিক আছে? তারপরে হচ্ছে কাস্টমারদের হচ্ছে ইয়ে কি বলে, হ্যান্ডলিং, অবজেকশন হ্যান্ডলিং। মানে হলো
একজন কাস্টমার যদি জেনুইন কাস্টমার হয় সে আপনাকে অবশ্যই কমপ্লেইন দিবে। কেন কমপ্লেইন দিবে? কারণ তার মধ্যে ওই যে ইভালুয়েশন যেটা আমি বললাম সে ইভালুয়েট করবে। যে ইভালুয়েট করবে না, অর্থাৎ ধরেন একজন ফ্রি মানুষ, হ্যাঁ, তার এত টাইম নাই, সরি, তার প্রচুর টাইম আছে, সে আপনার কথা শুনবে কিন্তু অবজেকশন দিবে না, হুম হুম হুম, জি জি ঠিকই বলছেন। আপনি একজন জেনুইন কাস্টমার যদি হয়, তার দেখবেন সাধারণত লক্ষণগুলো হচ্ছে, এক হলো সে হলো বিজি থাকে। কারণ যারা বিজি থাকে তাদের কাছেই টাকা পয়সা বেশি থাকে, তারাই সাধারণত ইম্পর্টেন্ট ডিসিশন গুলো নিয়ে থাকে। আর যারা হচ্ছে বেশি ফ্রি থাকে, হ্যাঁ, তারা দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট কোনো রোল প্লে করে না। দেখা গেছে যে স্টুডেন্টরা বা এরকম লোকজন যারা বেশি আপনার ফ্রি থাকে, তারা কিন্তু আপনাকে কোনো অবজেকশনও দিবে না আর প্রচুর কথা শুনবে। আর যারা দেখবেন যে আপনাকে পুরো কথা শেষ করতে দিচ্ছে না অথবা একটু তাড়াহুড়া করতেছে অথবা এরকম, তখন কিন্তু আপনি বিরক্ত হবেন না, উল্টাকে এটা পজিটিভলি নেবেন যে আচ্ছা, তার মানে হচ্ছে যে এইটাই হচ্ছে পটেনশিয়াল কাস্টমার হওয়ার চান্সেস অনেক বেশি। আচ্ছা, এইবার হচ্ছে অনেকেই আমরা যেটা করি যে আমরা খুব ইনফরমেটিভ কথাবার্তা বেশি বলি না, আমাদের সবসময় উচিত ক্লোজিং করা। যেমন এডুকমের যদি কোনো বিজ্ঞাপন দেখেন, আপনি প্রত্যেকটা বিজ্ঞাপনে একটা কথা লেখা থাকে, দেখবেন রেজিস্ট্রেশন করুন, ঠিক আছে? অথবা আমাকে যদি কেউ ফোন করে বলে ভাইয়া আপনাদের তো একটা অ্যাড দেখলাম, এটা একটা ই কমার্সের কি কোচিং ফোচিং, অথবা ধরেন আমাদের যিনি এখন যিনি সেলসে আছেন যে ভাইয়া, তাকে যদি কেউ ফোন করে, সে বলবে জি স্যার, আমাদের একটি এই কোচিং, আমাদের একটি কোর্স আছে, যে কোর্সটা এত তারিখে শুরু হবে, অনলাইনের মাধ্যমে হবে, এই এবং অবশ্যই তাকে বলা আছে যে ক্লোজিং আপনাকে করতেই হবে। সবকিছুর কথার পরে সে শেষ সেন্টেন্সটা বলবে যে কাইন্ডলি স্যার আজই রেজিস্ট্রেশন করে ফেলুন এবং তারপরে পেমেন্ট করে দিন, তাহলেই আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। অথবা ধরেন আপনার ক্ষেত্রে যদি এটা হতে পারে যে আপনি হয়তো অনলাইনে জামা সেল করেন, তখন আপনি বলবেন যে যে কাস্টমার জিজ্ঞেস করতেছে আচ্ছা আপনাদের একটা অ্যাড দেখলাম, বা আপনার ওই সবুজ কালারের ড্রেসটা আমি নিতে চাই। যিনি নিতে চাই সে তার কথা আলাদা, আর যে ইনফরমেশন জানতে চাই, আপনি ইনফরমেশন দেওয়ার পরে তাকে অবশ্যই বলবেন যে স্যার আপনার ঠিকানাটা বলুন, আমি আপনার অর্ডারটা নিচ্ছি। কারণ আপনার একটা লোক, আপনি চিন্তা করেন হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে বসছেন, তাকে তো আপনি জিজ্ঞেস করবেন না যে আপনি কি খাবেন, আপনি তাকে গিয়ে বলবেন স্যার কি কি অর্ডার করবেন নিয়ে আসতেছি। মানে হলো যে আপনাকে ক্লোজিং করতে হবে। অনেক সময় কাস্টমাররা ফোন দেয়, অনেকের সেল নষ্ট হয় এইভাবে, দেখা যাচ্ছে যে ফোন দেওয়ার পরে ভাইয়া এই ড্রেসগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ভেরি গুড, জানার পরে হ্যাঁ স্যার আমাদের এই ড্রেসগুলোতে এই আছে, এই আছে স্যার, আপনার ঠিকানাটা বলুন, আমি আপনার অর্ডারটা নিচ্ছি। তো ওনাকে এটা ইনফর্ম করতে হবে যে অর্ডার নেওয়া, এখানে লাস্ট কাজ হচ্ছে অর্ডার নেওয়া, অর্থাৎ ক্লোজিং করা। তো আপনাকে সে আবার বলতে পারে না আমি একটু চিন্তা করতেছিলাম, তখন আপনাকে যেটা, এই যে চিন্তা করতেছেন মনে হচ্ছে যে উনি আবার আপনাকে এই জায়গাটায় নিয়ে আসছে, তখন আপনি বলবেন যে জি স্যার, দেখুন ভেবে দেখুন, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এই পণ্যগুলো দেখেছেন এবং এই বিষয়ে আপনি ইন্টারেস্টেড হয়েছেন, যেটার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এখন আপনি কষ্ট করে আমাদেরকে ফোনও দিয়ে দিয়েছেন। এত দূর আসার পরে স্যার, আপনি যদি এখন আবার চিন্তা করতে যান বা হয়তো আপনার হয়তো সময় আরো নষ্ট হবে, অথবা আমি চাই না আপনার মতো একজন বিজি পারসন কষ্ট করে ফোন করার পরে আবার চিন্তা করে আবার ফোন করবেন, আপনার সময় নষ্ট হতে পারে স্যার। এর থেকে আমি যেটা করছি, আপনি আপনার অ্যাড্রেসটা এখনই বলুন, আমি আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি। আমাদের ডেলিভারি ম্যানের হাত থেকে আপনি পণ্যটি খুলে দেখে সেই সময়ও আপনি ডিসিশন নিতে পারবেন। তো স্যার আপনার ঠিকানাটা বলুন। মানে হলো তাকে আমি তার মাথার মধ্যে নানা রকম কথা ঘুরতে থাকে, একটা প্রশ্নের উত্তর দিলে সে আরেকটা প্রশ্ন করতে থাকবে আপনাকে। এই জায়গার থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লোজিং এ নিয়ে আসা। ধরেন এক এক ম্যাডাম এদিন বলেছিলেন যে উনি আচার সেল করে। তো ধরেন চিন্তা করে উনি ফোন দিয়ে বলতে পারে যে আপনাদের আচার অ্যাড দেখলাম, কি কি আচার, কি কেমন, এগুলো কিভাবে পাঠান, ভেঙে যাবে না তো, নানা কথা বলবে। প্রত্যেকটা সেন্টেন্সের পরে আপনার মূল কাজ হবে হচ্ছে ক্লোজিং করা। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে এটা ডেলিভারি করে দেবো, আপনার ঠিকানাটা বলুন এবং এত টাকা পেমেন্ট করতে হবে। মানে আপনার ক্লোজিং যেটা, সেটা আপনাকে দিতেই হবে। দেওয়ার পরে উনি হয়তো বলতে পারে যে ঠিক আছে আমি একটু চেক করে আমি দেখি বা ইয়ে করি, আসলে তখনও আপনাকে আবার ফাইট করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। অনেকে বলছে আচ্ছা আমি চিন্তা করে জানাবো, এই সুযোগটা দেয়া যাবে না। বলতে হবে যে স্যার বা ম্যাডাম, আপনি কষ্ট করে আমাদেরকে ফোন করেছেন, আপনার মতো একজন ব্যস্ত মানুষ বারবার আমাদেরকে ফোন করবে, এটা আপনার সময় নষ্ট হবে। তার থেকে বরং আমরাই যেটা করি যে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি ভুলে যেতে পারেন, আমরা ডেলিভারি কোম্পানি দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আপনি নিজেই ওখানে চেক করে দেখতে পারবেন এবং আমি শিওর যে আপনার পণ্যটা আমার এত ভালো লাগবে যে আপনি আবারও আমাদেরকে অর্ডার দিবেন। স্যার কাইন্ডলি আপনার ঠিকানাটা বলুন। এটার নাম হচ্ছে ক্লোজিং। ক্লোজিং হয়ে যাওয়ার পরে আমরা একটা সেল করার পরে, একটা আচার সেল করার পরে ভুলে যাই কাস্টমারকে, এটা করা যাবে না। এই কাস্টমারকে আবার 3 মাস পরে ফোন দিতে হবে যে স্যার বা ম্যাডাম,
আপনি আমাদের কাছে আমের আচার অর্ডার করেছিলেন, আশা করি আপনার কাছে বেশ ভালো লেগেছিল। তো এখন কিন্তু আমাদের নতুন জলপাইয়ের আচার এসেছে। এই আচারটাতে আমরা এই ফিচার অ্যাড করেছি ম্যাডাম। আমি চাচ্ছিলাম, যেহেতু আপনি আমাদের একজন সম্মানিত গ্রাহক এবং হচ্ছে যে আমাদের একজন রেগুলার কাস্টমার, তো এই আচারটা আমি আপনাদের পাঠাতে চাচ্ছিলাম। তো এটার জন্য আমি আপনার জন্য একটা অফারও রেখেছি। আমের এই আচারের সাথে আমি 100 গ্রাম অমুক জিনিসও আপনাকে দিব। তো ম্যাডাম আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আপনার অ্যাড্রেস তো আগের যেটা আছে সেটাই আমার কাছে লেখা আছে, আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি। এইভাবে করে কাস্টমারের কাছ থেকে ফলো আপ সেলসও নিতে হবে। কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা লাইফ টাইম ভ্যালুতে বিশ্বাস করি। একটা কাস্টমারকে একবার আসলে সারা জীবন তাকে সার্ভিস করব। তার মানে আমি বারবার বুস্টিং করব, আর বুস্টিং এর কাস্টমার আইসা অর্ডার দিবে, তারপরে আমি হলো তার কাছে সেল করব। এই রকম ভাবে ব্যবসা করলে সেই ব্যবসা আপনার দীর্ঘ মেয়াদে চলে না। আচ্ছা, এইবার হচ্ছে কাস্টমারের কমপ্লেইন হ্যান্ডেল করার বিষয়ে আমি একটা কথা বলি। যেমন আমি জানি না আজকে একজন ম্যাডাম আমাদের সাথে আছেন কিনা, তিনি একটু আগে আমাদেরকে কমপ্লেইন করছেন যে ভাইয়া আমার মনটা খুব খারাপ। ফেসবুকে ইনবক্সে লিখতেছিলেন যে আমার মনটা খুব খারাপ, আপনাদের একটা ক্লাসও আমরা করতে পারলাম না, আপনাদের লিংকে সমস্যা আছে। ঠিক আছে, এখন আচ্ছা, একজন প্রশ্ন করছে বুস্টিং শিখাবো কিনা। অবশ্যই ভাইয়া শিখাবো, ফেসবুক মার্কেটিংটা লাস্টে আসবে। আচ্ছা, এখন ওই কাস্টমারকে যদি আমি বলি যে দেখেন ম্যাডাম, আমি এরকম কখনোই বলবো না, ম্যাডাম যদি থাকেন তারপরেও আপনি এইভাবে নিবেন না, তারপর আমি বোঝানোর স্বার্থে বলতেছি। এখন যদি ওনাকে বলতাম যে ম্যাডাম এখানে তো 30-35 জন ক্লাস করে, তারা সবাই যদি আসতে পারে, ম্যাডাম আপনি কেন আসতে পারেন না, এই কথাটা কিন্তু আমার বলা যাবে না। এই কথাটা যদি আমি বলি তাহলে আমি একটা বোকা মানুষ। ঠিক আছে, এই কারণে আমি কিন্তু এই এই ওনার কাছে আমি একটা নেগেটিভ কথা বলে ফেললাম। এই কথা কখনোই বলা যাবে না। বরং আমাদেরকে একটা কমন মেথড ফলো করে সব সময় কাস্টমারের ইয়েটা কি কমপ্লেইন হ্যান্ডেল করতে হবে, এবং এটা কন্টিনিউয়াসলি একই মেথড, এবং এটা আমাদেরকে হ্যাবিট তৈরি করতে হবে, যার ফলে এটা অটোমেটিকলি এইভাবে এই ফরম্যাটে কাজ হবে। সেটা হচ্ছে ল্যাটে ল্যাটে নামক একটা কফি আছে, ওই কফি কোম্পানি নাকি এই পদ্ধতিটা বের করেছেন। সেই পদ্ধতিটা হচ্ছে খুবই ইফেক্টিভ, আমি দেখেছি। আমি ম্যাডামকে প্রথমেই যেটা বললাম, ম্যাডাম আমি এক্সট্রিমলি সরি আপনার সমস্যাটির জন্য। প্রথমে ওনার সমস্যাটা শুনেছি, তারপরে ওনাকে বলেছি আমি এক্সট্রিমলি সরি সরি আপনার সমস্যাটার জন্য। এরই নাম হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ সমস্যাটা আমি স্বীকার করে নিয়েছি। আমি বলিনি যে আপনার জুম সফটওয়্যারটা আপনি আনইনস্টল করে ইনস্টল করেন, বা আপনার ইসের থেকে সমস্যা, সবাই তো শুনতে পাচ্ছে, আপনি পাচ্ছেন না কেন। এইভাবে বলা যাবে না। এই কথা বলে না বলে অ্যাকনলেজ করতে হবে যে স্যার অত্যন্ত দুঃখিত আপনার সমস্যাটির জন্য। এই কথা বলে তাকে তার যে সমস্যাটা আছে সেটা আমার নিজের ঘাড়ে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তার দোষ থাকুক কিংবা না থাকুক, আমাকে কাস্টমারকে উইন করতে হবে। তারপরে হচ্ছে তাকে বলতে হবে ম্যাম এই বিষয়ে আমি আপনাকে যেটা করতে পারি, যে আমি আপনাকে আপনার যে লাস্ট আমাদের 3টা ক্লাস হয়েছে সেই 3টা ক্লাসের ভিডিও লিংক আমি পাঠিয়ে দিচ্ছি। তার পাশাপাশি আপনি কাইন্ডলি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট দিন, আমি সেখানেও অ্যাপ্রুভাল আপনার করে দিচ্ছি। আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। এবং মানে যদি আপনি কোনো কারণে জুমের ভয়েস না শুনতে পারেন, আপনি আশা করি আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনার ক্লাস বা শেখাটা কন্টিনিউ করতে পারেন। এই কথা বলার পরে হচ্ছে যখন আমি তার জন্য একটা অ্যাকশন নিলাম, তখন কিন্তু তার মন খারাপটা একটু হলেও কমে গেছে, কারণ এটা সায়েন্টিফিক ভাবে এই প্রসেসটা কাজ করে। এরপরে হচ্ছে তাকে আমি থ্যাঙ্কস দিলাম যে থ্যাংক ইউ ম্যাম, আপনি কষ্ট করে আমাকে এটা জানিয়েছেন। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে এক্সপ্লেইন করতে হয়। এখন আমি তাকে এক্সপ্লেইন করি না, এই এক্সপ্লেইনটা হচ্ছে অপশনাল। এক্সপ্লেইনের ক্ষেত্রে আমরা কি বলবো, যেমন ধরেন একটা কাস্টমার ফোন দিল, ফোন দিয়ে বলতে পারে যে আপনি যে ড্রেসটা পাঠিয়েছেন ওটা তো ছোট হয়েছে। তখন আমাদেরকে সমস্যাটা শুনে আমাকে বলতে হবে এক্সট্রিমলি সরি ম্যাডাম, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের বিজনেস লং টার্ম। ঠিক আছে, এলটিভি। হ্যাঁ, তো লাইফ টাইম ভ্যালু, আমি তাদের কাছে বারবার বিক্রি করব। সো আমি তাকে বলবো যে দুঃখিত ম্যাম, আমি এক্সট্রিমলি সরি আপনার সমস্যাটির জন্য। তো সেক্ষেত্রে ম্যাম আপনি কাইন্ডলি আমি আমাদের ডেলিভারি কোম্পানির লোককে বলে দিচ্ছি, তারা আপনার বাসার থেকে ওই ড্রেসটা নিয়ে আসবে এবং আপনাকে রাইট সাইজের একটা ড্রেসও ওখানে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, এই যখন আমি 3টা প্রসেস ফলো করলাম তখন কাস্টমার কিন্তু কুল হয়ে গেল। এবার আমার দায়িত্ব হচ্ছে তাকে থ্যাংক ইউ দেওয়া, যে ম্যাম কষ্ট করে আপনি আমাদের সমস্যাটা জানিয়েছেন, এটার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তবে ম্যাম আমি আপনাকে এইবার আমি একটু এক্সপ্লেইন করলেও করতে পারি কিভাবে, যে ম্যাম আমি
আচ্ছা, এরপরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ম্যাম আপনি কাইন্ডলি খেয়াল রাখবেন যে আড়ং বা অন্যান্য জায়গার যে সাইজটা সেটা থেকে আমাদের সাইজটা 2টা সাইজ বেশি থাকে। পরবর্তী অর্ডারের সময় ম্যাম আপনি কাইন্ডলি ছোট সাইজ দিবেন। হয়তো আড়ং এর যেটা 36 আমাদের এটা এখানে সেটা হচ্ছে লেটস সে 34, মানে যেটাই ব্যাখ্যা। বা ম্যাম আপনি হয়তো খেয়াল করেননি যে এই লেখাটা এখানে লেখা ছিল, আপনি হয়তো অন্যটা করে দিয়েছেন। এই জিনিসটাও করতে হবে, কারণ পরবর্তীতে তা না হলে আবার সমস্যাটা রিপিট হতে পারে। কেমন? এই পদ্ধতিতে আমরা হচ্ছে কাস্টমার সার্ভিসটা দিব। তো সেলস নিয়ে আমাদের আর আজকের আমার আর কোনো টপিক আপাতত নেই। তো এই বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আমি আনমিউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ভাইয়া আমার একটা কোশ্চেন, আপনি তো খুব সুন্দর করে কাস্টমারকে কনভিন্স করার পদ্ধতিটা বললেন, কিন্তু আমার তো বিজনেস অনলাইনে, এখন আমি তাকে তার ফোন নাম্বারটা কিভাবে কালেক্ট করবো এই উপায়টা আমাকে বলেন। ফোন নাম্বার তো কাস্টমারই আপনাকে দিবে। আপনি আপনি কি ফেসবুক, আপনি কিভাবে বিজনেস করেন? অনলাইনে যে বিজনেস করেন কি পদ্ধতিতে করেন একটু বলবেন? আসলে আমি তো একদম নতুন, আমি এই 3 মাস 4 মাস ধরে করতেছি। আমি তো এখন আপাতত বুস্টিং করি, বুস্টিং এ লিখে দিছে যে আমি অনলাইনে এই প্রোডাক্ট বিক্রি করতেছি, যদি আপনারা পেতে চান অনলাইনে তাহলে আমাকে এই নম্বরে ফোন দিন অথবা আমাকে ইনবক্স করুন প্লিজ, এরকম বলে আমি দিচ্ছি। এইভাবেই তো আপনার কাছে তাহলে অর্ডার আসবে। এই হ্যাঁ, তো ইনবক্সে ফোন তো নাম্বার আসে না? নাম্বার তো সবাই দেয় না, যারা নাকি একদম ফাইনাল পর্যন্ত যাদেরকে আমি নিতে পারি, লাস্ট স্টেপ পর্যন্ত পৌঁছাইতে পারি, তাদেরকে বলি যে ভাই আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমাকে দেন। নিয়ে নিয়ে হ্যাঁ, আসলে তো তাই। আপনার সবাই তো আপনার জন্য কেনার জন্য আপনার ফোন নাম্বার দিবে না। হ্যাঁ, তবে ওই যে এর আগের ক্লাসে আমি বলছিলাম যে হ্যাঁ, আপনার ভিজিটর ভিজিটর টু লিড টু কনভার্স, মানে কাস্টমার, এই রেশিওটা আমরা লাস্টের এই ধরনের একটা রিপোর্ট মেকিং ও দেখবো। আপনাকে এখানে দেখতে হবে যে আপনার সমস্যাটা কোন জায়গায় হচ্ছে। আপনার যে নাম্বার আসে না আপনি বললেন, তাই না? হ্যাঁ, এখন নাম্বার আসে না বললে আপনি কিন্তু পুরাটা বোঝা যাবে না কোন পর্যন্ত আসে এই ফানেলের। দেখা এমন না। গেছে ফানেলে হ্যাঁ, আপনার ভিজিটরই আসে না, তাহলে বুঝতো আপনার অ্যাডের সমস্যা। বলছে যদি আসতেছে, আমাকে বলতেছে আপনার প্রাইস লিস্ট দেখান। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমাকে বেশিরভাগই বলতেছে প্রাইস লিস্ট দেখান। আমি তাদেরকে প্রাইস লিস্ট দিচ্ছি, তার মধ্যে থেকে দুই একজন আবার বলতেছে আপনার রসুনের আচারের গুণাগুণ বলুন, আপনার জলপাইয়ের আচারের গুণাগুণ বলুন, সেটা বলতেছি। ঠিক আছে, আবার অনেকে প্রাইস, ধরেন প্রাইস লিস্ট দেওয়ার পরেও প্রাইস জানতেছে, প্রাইস লিস্টে আমার কাছে বেশি নিচ্ছে, তারপরেই চলে যাচ্ছে। হ্যাঁ, তো এখন ওই যে চলে যাচ্ছে, আপনার সাথে তো কথা বলার সুযোগ হয়, তাই না? আপনি হ্যাঁ, কি ক্লোজিং করেন? ক্লোজিং তো করি, ক্লোজিং করি, কিন্তু আমি এখনো পর্যন্ত মানে ধরেন একবার বুস্টিং করলে বুস্ট টাকাটা আমি উঠাইতে পারি না, কারণ আমার প্রোডাক্ট তো কম। ধরেন হাফ কেজি আচার বেচতেছি 300 টাকা, 1 কেজি আচার বেচতেছি 550 টাকা। সেই ক্ষেত্রে আমার ছোট ছোট প্রোডাক্ট এখন বেচে আমি খরচ উঠাইতে পারি, বাট বুস্টিং এর টাকা উঠাইতে পারতেছি না। আচ্ছা, আপনার বুস্টিং এর টাকাটাও তো আপনার খরচ, এটা উঠাইতে পারবেন। পুরা কোর্সটা করেন তাহলে পারবেন। হ্যাঁ, এই বিষয়ে আমরা সব বিষয়ে আপনার সাথে বলবো। আরেকটা জিনিস আমি বলি, হুম, সেটা আজকে এই কথাটা আর বলবো না, কারণ এটা ধাপে ধাপে যাবে। পুরাটাই আপনি যান, ঠিক আছে? হুম, কারণ হুম, আপনি আপনার যেটা খেয়াল রাখতে হবে যে আপনি যখন বুস্টিং হ্যালো। করছেন বা অ্যাড দিচ্ছেন, হ্যাঁ, আপনি হুম, কার কার নাম্বার পাচ্ছেন? আপনি নাম্বার পাচ্ছেন হচ্ছে শুধুমাত্র ওই 3% লোকের। কোন 3% লোক? যারা হচ্ছে যে আপনার অ্যাড দেখে একদম ডিরেক্টলি কেনার জন্য মন মানসিকতা নিয়ে রেডি হয়ে আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওই যে 37% লোক আছে যাদেরকে রিটার্গেটিং এবং রিমার্কেটিং করতে হয়, তাদের হুম, মাধ্যমে কিন্তু আপনি তাদেরকে কিন্তু আর আপনি অ্যাড দেখাচ্ছেন না। ধরেন আমি তো, ধরেন আপনার যে অ্যাডটা আচার পছন্দ করে না এমন আছে? নাই। তার মানে হুম, প্রত্যেকটা ফ্যামিলি আপনার কাস্টমার। এখন হুম, আপনার হয়তো আচারের যে কোয়ালিটিটা আছে সেটার সাথে আপনি আরো কিছু ভ্যালু এড করেন। এখন আমি আগেও বলছি, দেখেন আপনার আচার আর এক্স ওয়াই জেড সমস্ত আচার যদি এক হয় তাহলে আপনাকে ফাইট করতে হবে প্রাইস হুম, দিয়ে, যেটা হচ্ছে যে আপনার জন্য একটা সুইসাইডাল জিনিস হবে। আপনি এমন কোনো একটা ইউনিক কিছু বাইর করেন, সেটা হইতে পারে প্যাকেজিং, হুম, সেটা হইতে পারে কোয়ালিটি, সেটা হইতে পারে ফ্লেভার, এমন একটা কিছু করেন যার ফলে এটা ইউনিক হয়।
তখন আপনি ভ্যালুটা বাড়াইতে পারবেন, দামটা বাড়াইতে পারবেন, ঠিক আছে? তারপর যখন একটু দামটা বাড়াবেন তখন আপনার অ্যাডের সুযোগ আসবে। খেয়াল করেন, আপনি অ্যাডের টাকা উঠাইতে পারেন না, এটা কোনো অসুবিধা নাই। হয়তো একটা কাস্টমারের কাছে যদি আপনি 10 বার বেচেন, আপনি অ্যাডের টাকা উঠাইতে পারেন না একবার বেচেন দেখা। কিন্তু ধরেন একবার বেচলেন, আপনার অ্যাডের টাকার অর্ধেক উঠলো, পরের বার ফলো আপ করে 3 মাস পরে সেল করলেন, আরো অর্ধেক উঠলো, এর পরের বার যে সেল করবেন তখন তো আর আপনার অ্যাডের টাকা লাগতেছে না, বুঝতে না পারছেন? লাগতেছে। তো হ্যাঁ এইভাবে আপনাকে এলটিভিটা খেয়াল রাখতে হবে যে আমরা লং টাইম বিজনেস করব। সো আমাকে একটা কাস্টমার পাওয়ার জন্য বেশি টাকা গেলেও যাক, কিন্তু ভালো জাতের কাস্টমার যদি আমি পাই তাহলে আমি বারবার বারবার তার কাছে সেল করে টাকাটা উঠে নিব। আর আপনার বা আমার লক্ষ লক্ষ কাস্টমারের দরকার নাই। ভালো মানের মনে করেন 3000 5000 কাস্টমার হইলে ওগুলার কাছেই বেচা শেষ করতে পারবেন না, আমিও পারবো না, তাই না? আমাদের ওইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? না ঠিক আছে। আমি কিন্তু মানে আমার তো বিজনেস তো আপনার এই তো 2-2.5 মাস বলতে গেলে, সেহেতু তো আমি ওই যে সবাইকে ওরকম ফোন দেওয়ার মতো সময় সুযোগ আসেনি। তবে না, এট ফার্স্ট যাদেরকে কি করছি তাদের কিন্তু আমি যোগাযোগ রাখি। আচারে খেতে কেমন লাগছে, আমাকে কি চেঞ্জ করলে আপনাদের আরো ভালো লাগবে, প্রাইসটা কেমন হলে ভালো লাগবে, হুম 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 আপনাদেরকে আমি নতুন আচার তৈরি করলে দিব, কিন্তু এগুলা সম্পূর্ণ যোগাযোগ রাখতেছি। তবে হুম আমার যেটা হচ্ছে, আমি যদি এট ফার্স্টে তার ফোন নাম্বার জোগাড় করতে পারি তবে আমার মনে হয় আমি আরো 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 বেশি কাস্টমার সংগ্রহ করতে পারবো। হুম। কারণ আমি তো তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলতেছি, আমি তাদেরকে তো কনভিন্স করতে চাচ্ছি, কিন্তু দেখেন, দেখতেছে যে দেখতেছে যে হ্যাঁ, আমি প্রাইস দেখাই গেলাম, আমিও দেখা যাচ্ছে যে মহিলা মানুষ, আমি একটু প্রাইস দেখাইতে একটু লেট করতেছি, আর তারা তো আরো লেট করতেছে, তারা একবার প্রাইস দেখে তারা সরে যাচ্ছে। সমস্যা হয়েছে ওইখানে। হুম, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, হ্যাঁ। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এমন কি কোনো কারণ আছে যে আপনি একটা অ্যাড দেখাইলেন আর আপনাকে বাধ্য হয়ে সবাই আপনার তার ইয়ে দিতে হবে, তার ফোন নাম্বার দিতে হবে? না 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 না, তাহলে তো আর আপনাকে বলি না আমার না সমস্যাটা। না না, কারণ আপনাকে বের করতে হবে। ধরেন, আপনাকে কারণ কিভাবে বের করতে হবে সেটা বলে দিই, হ্যাঁ। হুম হুম। ধরেন আপনি কি করলেন, আপনার ওয়েবসাইটে নিয়ে আসলেন কাস্টমার, আপনি এখন অ্যাড দিচ্ছেন আচার বেচার জন্য। ওইখানে বুঝেছি। আপনি একটা ইয়ে রাখলেন যে 10টা সেরা রেসিপি নেওয়ার জন্য হুম, 10টা সেরা আচারের রেসিপি ডাউনলোড করুন যা আহ, আহ, কি 100 বছরের পুরানো, বা এমন একটা সুন্দর কথা লিখলেন যেই সুন্দর হুম, হুম। কথাটা আসলে পড়ার জন্য মানুষ হচ্ছে যে আপনার ওইটা ডাউনলোড করবে। এখন ডাউনলোড করার জন্য একটা বাটনে ক্লিক করতে হবে, তখনই চলে আসবে ফোন নাম্বার এবং হচ্ছে যে ইমেল অ্যাড্রেস। সেটা দিয়ে সাবমিট করলেই সে ওইটা ডাউনলোড করতে পারবে। মানে কি, আপনি তাকে একটা কন্টেন্ট দিয়ে দিলেন, যে হ্যাঁ, কন্টেন্টটা সে ডাউনলোড করার জন্য তার ফোন নাম্বারটা আপনার সাথে শেয়ার করলো। এইবার আচ্ছা, তাকে আপনি আরো একটা কন্টেন্ট পাঠান। কি ইমেল দিয়ে পাঠাবেন? সেটা হচ্ছে কেমন, আপনার প্রোডাক্টের বিজ্ঞাপনটাও থাকবে, তার পাশাপাশি ওখানে ধরেন আরো একটা হেলথ রিলেটেড দিলেন, যে আচারের গুণাগুণ 5টা, ঠিক আছে? দিয়ে আপনি দিয়ে দিলেন তাকে একটা ইয়ে। তারপরে হচ্ছে এইরকম, তারপরে ধরেন কিছু কুইজ করতে পারেন, কন্টেস্ট করতে পারেন, এরকম কিছু এটা যে করে। এটা হচ্ছে যেরকম নাকি আপনার পেজে আজকে আমি নক করলাম, ওখানে আমি আপনার কাছে একটা মেসেজ লিখলাম, তখন অটোমেটিক আসলো যে আপনার ফোন নাম্বার দেন, আপনার ইমেল দেন, এই টাইপের তো, তাই না? হ্যাঁ, এইটাও কিন্তু দেখেন ওখানে আমাদের কিন্তু অটো রেসপন্ডার সেট করা আছে, এবং এই তথ্যগুলো দেখেন ওখানে একটা সিকোয়েন্স করা আছে যে হ্যাঁ আমাদের হ্যাঁ। সাথে কথা বলার আগেই ইমেল নাম্বার ফোন নাম্বারটা চাচ্ছি আমরা। হুম। এইটাও একটা টেকনিক, ঠিক এটা আছে? কিভাবে থেকে করাইতে পারি ভাই আমি? এটা আপনার মেসেঞ্জারে অটো রিপ্লাই অপশনটা অন করে দিতে হবে। এটা আমরা দেখাবো না আপনাকে একদিন, হ্যাঁ। আমরা ফেসবুকে আচ্ছা। যখন শুরু করব তখন এটা একটা অপশন হইতে পারে। সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে, আপনাকে আমি বলি, ফোন নাম্বার তো আপনার দরকার নাই বেসিক্যালি। আপনাকে ফোন নাম্বার হলে তো আপনার আবার ফোন করার একজন লোক লাগবে। কিন্তু আপনি হ্যাঁ যদি, লাগবে। হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনার আবার ফানেলটা একটু দেখাই, আপনারা বোঝার চেষ্টা করেন। এটা যদিও আজকের টপিক না, বাট আমি আবার একটু আজকে বলতেছি, ওইটা অসুবিধা নাই। কারণ ওইটা হচ্ছে যে আমরা যখন ফেসবুক মার্কেটিংটা করি না, যে ক্লাসটা হবে ওইখানেই আপনাকে দেখাবো। তারপরে আমি আরেকবার এইবার এই জিনিসটা দেখাই, খেয়াল করেন আপনারা। দেখেন, আপনি ফানেলটা দেখতেছেন, ঠিক আছে?
আপনি ফেসবুকে হ্যাঁ দেখতেছি। আপনি একটু কথা বললেন আমার সাথে, হ্যাঁ, মানে আমি জিজ্ঞেস করলে অ্যান্সার করেন। দেখেন আপনি যখন অ্যাড দিতেছেন এই লোকগুলো আপনার অ্যাড গুলো দেখতেছে, হুম হ্যাঁ, ধরেন এই 50,000 লোককে আপনি অ্যাড দেখাইছেন, কেমন? এখন হুম আপনি ফোন নাম্বার কার কার পাচ্ছেন, এই কয়টা লোকের ফোন নাম্বার পাচ্ছেন, ঠিক আছে? 50। হ্যাঁ। যারা হচ্ছে আপনাকে মেসেঞ্জারে মেসেজ, তাও সবারটা পাচ্ছেন না। হুম পাচ্ছেন হচ্ছে যে এই ধরেন এইখানের মধ্যে যারা এই ইন্টেনশন নিছে, ইন্টেনশনের মধ্যে কি আছে, তারা হয় আপনার নাম্বারটা দেখছে, সেভ করে রাখছে, আপনার অ্যাডটা সেভ করে রাখছে, নাইলে আপনার এটা লাইক দিছে, নাইলে শেয়ার করছে। এত কিছুর মধ্যে ধরেন একটা পোর্শন হচ্ছে মোবাইল নাম্বার শেয়ার করে, কেমন খেয়াল করেন। হুম তাইলে দেখেন কিন্তু এই লোকগুলো মানে যারা এই পোর্শনের মধ্যে আছে এরা সবাই কিন্তু আপনার কাস্টমার হইতে পারে, ঠিক আছে? একটা আচ্ছা। পোর্শনের লোক মানে ধরেন 3% আছে যারা টাস করে কিনে ফেলবে, এদের কোনো কথাই নাই। হুম দেখেন এইভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন যে এই কয়টুক মানুষ আমার মালটা কিনছে। আপনার অর্ডার যখন দেখাইছেন, ধরেন আপনি 5,000 টাকা বা ধরলাম 1,000 টাকা আপনি অ্যাড দিচ্ছেন, 1,000 টাকার মধ্যে আপনি অর্ডার পাইছেন ধরেন 3টা, হুম কিন্তু এইখানে তো এতগুলো মানুষ ছিল যারা ইন্টারেস্টেড, ধরলাম এরাও বাদ, এই পোর্শনের যে আরো লোক ছিল তাদেরকে কিন্তু আপনি মিস করে ফেললেন। কেন মিস করলেন? কারণ তারা দেখা টেখা ইন্টেনশন নিবে, বা কেউ কেউ লাইক দিছে, শেয়ার দিছে, চলে গেছে, কিন্তু তারা কিন্তু আপনার এই ইসেরই লোক, মানে এই প্রোডাক্টটা তারা ইউজ করে দেখেই কিন্তু এই পর্যন্ত আসছে, নাহলে এইখান থেকে আউট হয়ে যেত, ঠিক আছে? হুম। তো এদেরকে আপনি কিভাবে ইয়ে করতে পারেন? এটার জন্য আপনাকে আমি যদি এখন জিজ্ঞেস করি, আপনি কি কোনো রিটার্গেটিং অ্যাড দিয়েছেন? এটা তো রিটার্গেটিং অ্যাড কিন্তু দেন নাই। এটা তো বুঝি না আমি। রিটার্গেটিং অ্যাডটা হলো কি, দেখেন একটা অ্যাড আমরা দেই হচ্ছে, ধরেন আপনি যে অ্যাডটা দিয়েছেন আপনি নিজে দিয়েছেন না অন্য কাউকে দিয়ে দিয়েছেন? না, আমি অন্যকে দিয়েও দিয়ে আসছি, আবার নিজেও বুস্টিং করছি, দুই ভাবেই করছি। আচ্ছা, বুস্টিংটা আপনি কিভাবে করছেন? আপনি কি করছেন, ধরেন আপনার কি বিজনেস অ্যাকাউন্ট ইউজ করে বুস্টিং করেছেন, নাকি এই যে ফেসবুক পেজ থেকে ডাইরেক্ট বুস্ট বাটনে ক্লিক করে তারপরে এলাকা চুজ করে তারপরে দিয়েছেন? আমার বিজনেস পেজে ঢুকে আমি করছি গুড। বিজনেস ম্যানেজার পেজে যখন যাবেন, এগুলো দেখ, সব। সব হ্যাঁ, দেখে কিন্তু তত না, আমার মনে হয় দোকান যারা প্রফেশনাল তাদের মতো 100% হয়নি, তবে আমি আমার নিজের পেজ থেকে করছি। হ্যাঁ, খেয়াল করেন আপনার, ধরেন আপনি যে অ্যাডটা দিয়েছেন সেটা হচ্ছে আপনি হয় এঙ্গেজমেন্ট ক্যাটাগরিতে দিয়েছেন, অথবা সাধারণত মানুষ যা দেয়, অথবা ভিডিও ভিউজে দিয়েছেন, হ্যাঁ, অথবা আপনি কিসে দিয়েছেন, মেসেঞ্জার, এই অপশনগুলো সিলেক্ট করে তো অ্যাড দিয়েছেন, তাই না? এর বাইরে তো দেন নাই। না না। এর মধ্যে দেওয়ার পরে এখন কি হলো, আপনি ফেসবুক কাদেরকে আপনার অ্যাড দেখাইছে? যারা হচ্ছে সাধারণত বিভিন্ন পোস্টে লাইক দেয়, শেয়ার দেয়। হুম এর মধ্যে ধরেন আপনি আবার ইন্টারেস্ট যদি দিয়ে থাকেন, লেটস সে আপনি যদি ইন্টারেস্ট দিয়ে থাকেন যে ফুড লাভার্স বা কিছু একটা ফুড, তাহলে তাদেরকেই দেখাচ্ছে যারা ফুড নিয়ে পছন্দ করে এরকম। তো হুম তাদেরকে যে অ্যাডটা দেখাইছে, তারা অ্যাডটা দেখেছে, তারা কি করেছে, হয় মেসেঞ্জারে নক করেছে, অথবা কোনো একটা অ্যাকশন নিয়েছে, লাইক শেয়ার ইত্যাদি দিয়েছে, অথবা ফেসবুক অ্যাডটা সেভ করে রাখছে, অথবা আপনার নাম্বারটা সেভ করে রাখছে, অথবা নাম্বারটা ফোন দিছে, অথবা অন্য কাউকে ট্যাগ করে দিছে, এরকম অ্যাকশন নিচ্ছে, তাই না? হুম এখন যারা আপনার অ্যাকশন নিল, শুধুমাত্র আপনি কাদেরকে ট্যাপ করতে পারছেন, কাদের কাছে বেচতে পারছেন? যারা ফাইনালি হয় আপনাকে ফোন দিয়েছেন, নাহলে আপনি তাদেরকে ফোন দিয়েছেন, তাদেরকেই তো। কিন্তু সেটা হ্যাঁ। তো একটা পার্সেন্টেজ। এই বাদ বাকি পার্সেন্টেজকে আপনি আবার আরেকটা অ্যাড দেওয়া দরকার ছিল, যেটাতে আপনার অ্যাড দেওয়া অ্যাডের ইয়েটা কি হচ্ছিল, ওখানে দেখবেন ফেসবুকে দেখবেন 3টা ধাপ আছে। প্রথমে আছে অ্যাওয়্যার, এরপরেরটা আছে হচ্ছে এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে কনভার্সন। এই আচ্ছা। কনভার্সনের মধ্যে দেখবেন আপনার একটা অ্যাড আছে, যে ওইখানে গেলে পরে আপনি দেখতে পারবেন আপনার লাস্ট 7 দিনে যারা আপনার পেজে ভিজিট করছে, অথবা লাইক দিছে, অথবা কমেন্ট করছে, অথবা ইনবক্সে মেসেজ করছে, তাদেরকে আপনি পুনরায় অ্যাড দেখাইতে পারতেন। তাহলে কি হতো, ধরেন একবার আমি একটা মাল দেখছি, সেটা আমার কিনা হয় নাই, আমি বিজি ছিলাম, আমি হয়তো ভুলে গেছি, অথবা আমার কোনো সেভ করে রাখছি, হ্যালো। আমার চোখে পড়লো, তখন আমার আরেকবার কিন্তু কেনার একটা না ঠিক আছে। ইয়ে হইতো, মানে রিকল হইতো, হ্যাঁ, এবং হুম হুম এইভাবে হইতে হইতে, খাইছে না কাকান। হ্যাঁ, হুম। হ্যাঁ, তো
এখন দেখেন এই অ্যাডটা যখন দেখাইছেন তখন আপনার পার ক্লিকে কস্ট আসছে লেটস সে 2 টাকা বা 10 টাকা যাই হোক, এইখানে আসতো আপনার 20 পয়সা। বুঝতে আচ্ছা, পারছেন? কনভার্সন অ্যাড, যেটাকে রিটার্গেটিং অ্যাড বলে। আমি বারবার অনেকবার এই কথাটা বলছি, আমরা লাস্টের দিকে এটা দেখাবো। তো তখন ওই যে আমি এই রিটার্গেটিং অ্যাড এর বিষয়টা হলো ওই যে আমরা বলছিলাম না যে আখের রস বের করার মতো, যে আমরা তো একবার রস বের করে ফেলে দিলে হবে না। ওই যেই লোকগুলোকে একবার অ্যাওয়্যার করে রাখছেন, এইবার দেখেন দ্বিতীয় অ্যাডটাতে যখন দেখাচ্ছেন তার জার্নি শুরু কিন্তু এখান থেকে হচ্ছে না, তার জার্নি শুরু হচ্ছে আবার এইখান থেকে। খেয়াল করছেন? এই হ্যাঁ, হ্যাঁ, জন্যই ফেসবুকের ওই অ্যাড ক্যাটাগরির নামই কনভার্সন। মানে কি কনভার্সন মানে কি, এই স্টেজের লোককে দেখাচ্ছেন আপনি। সো এরা অলরেডি অ্যাওয়্যার, সো তাদের অনেক চান্সেস আছে এখান থেকে কনভার্ট হওয়ার জন্য। এবং আপনি অবাক হয়ে যাবেন যে এইখান থেকে অ্যাড দেখে যত পার্সেন্টের কনভার্ট হয় তার থেকে প্রায় 3 গুণ বেশি কনভার্ট হয় রিটার্গেটিং অ্যাডে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি রিটার্গেটিং অ্যাড দেখাইতে হয়। তো যাই হোক, এটা আমরা পরে দেখবো। এটাও আরেকটা স্ট্র্যাটেজি। ধরেন এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার ফলে আপনার হয়তো 10% সেল বাড়বে। পরবর্তী আরেকটা স্ট্র্যাটেজি আপনাকে অ্যাপ্লাই করতে হইতে পারে। লেটস সে আপনি তখন চিন্তা করলেন যে না, আমি তাহলে এখন ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাইলে দেখবেন যে আপনার আরো 10% হয়তো সেল বাড়বে। বুঝছেন? এইভাবে করে আপনাকে অপটিমাইজ একটা জায়গায় যেতে হবে। কন্টিনিউয়াসলি এই জার্নিটা আপনাকে করতে হবে। ঠিক আছে? এবং এর ফলেই দেখা যাবে যে আপনার ফ্রুটফুল বিজনেস হবে, যেখানে আপনি আর ওই যে প্রফিটেবিলিটি নিয়ে সমস্যাটা হবে না। ঠিক আছে? তো যাই হোক, আমরা পরের টপিক নিয়ে আজকে এখন কথা বলি। পরের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা পরের স্টেপ যেটা, সেটা হচ্ছে যে অপারেশন। অপারেশনটা কি? যখন একটা কাস্টমার ফাইনালি আপনার কাছে বা আমার কাছে চলে আসে, বা আমাদেরকে অর্ডারটা প্লেস করে দেয়, আমাদেরকে কিন্তু দায়িত্ব হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব সেই প্রোডাক্টটা তাকে ডেলিভারি করা এবং পেমেন্ট কালেক্ট করা। এইটাই হচ্ছে অপারেশনের কাজ। এখন এটাকে আমরা যদি ভাগ করি যে কয়টা অংশ আছে এর, একটা অংশ হচ্ছে আপনার প্রোডাক্ট সোর্সিং করা। ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার ফুলফিলমেন্ট করা। যেমন ধরেন আমি আপুর বা ম্যাডামের এই জিনিসটা আমি জানি না, আপনার আচার তৈরি করা থাকে নাকি আপনি আচার তৈরি করে দেন তখন অর্ডার পেলে? না, আমি আচার যেরকম কি আমার আগামীকাল একটা ডেলিভারি আছে, ওটা ওটা আমার আচার তৈরি করাই ছিল। তবে আমি আচার তৈরি করে বেশি দিন রাখি না। ধরেন, আর আমার আচার তৈরি করতে তো আমার কাঁচামাল ঘরেই থাকে, আমার তৈরি করতেও সময় লাগে না, কারণ আমি তো খুব দ্রুতই করতে পারি। তো দেখা যায় যে অর্ডার নেওয়ার পরে কোনো কাস্টমার ইনশাল্লাহ আমার ছুটে যায়নি। মানে আমি তাদেরকে যে আমি কোনো আচার তৈরি করে অনেকদিন ঘরে রেখে দেই না। আপনারা অর্ডার দিলে আমি বানাই, আমার তৈরি করে দিতে আপনাদের 2 দিন লাগবে কি 3 দিন লাগবে, ডেলিভারি যেতে 1 দিন লাগবে। এভাবেই কিন্তু আমি তাদের কাছ থেকে সময় চেয়ে নিই। গুড গুড। তারপর যদি আপনার যদি বেশি জরুরি থাকে বলবেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে জরুরি ভিত্তিতে দিব। অর্ডার নেওয়ার পরে কোনো কাস্টমার আজ পর্যন্ত আমাকে না করেন। তবে আমার সমস্যা হলো কাস্টমারকে ক্লোজিং এ আনাটাই আমার জন্য কষ্টকর হয়ে গেছে। মনে হয় যে যদি আমি সাথে সাথে তাদের ফোন নাম্বারটা পেয়ে যেতাম, তাহলে মনে হয় আমি কাস্টমার আরেকটু বেশি ম্যানেজ করতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি ফোন নাম্বার ইনশাল্লাহ পাবেন। আপনি বলি, একটু আমাদের সাথেই থাকতে থাকেন। হুম। আচ্ছা, 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 এরপরে আরো টেকনিক আছে, অসুবিধা নেই। দেখেন, আমরা এখানে অপারেশন নিয়ে আজকে একটু কথা বলবো। হুম, আপনার একটু বুঝি আমরা পুরা ইয়েটা। আমি একটু আনমিউট অপশনটা এখন ডিসেবল করে রাখতেছি, খেয়াল করেন। আমরা প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে মার্কেটিং এর কাজগুলা করলাম, করার ফলে আমাদের লিড আসলো। ঠিক আছে? তো ম্যাডাম যেটা বলতেছিলেন যে ওনার লিড আসে না, হ্যাঁ, কাস্টমারের ফোন নাম্বার পায় না। আমরা দেখবো কি করলে লিড আসবে, আমরা দেখবো, এটা অসুবিধা নেই। আপনার অ্যাড এর আরো অনেক সিস্টেম আছে, হ্যাঁ, এগুলো দেখবো আমরা নেক্সটে। এরপরে হচ্ছে সেলস নিয়েও কথা বলে ফেললাম। এখন সেলস এর পরে যেটা আসতেছে, যে উনি বললেন যে আচারের যে বিষয়টা, খেয়াল করেন। প্রথমে হচ্ছে ওনার যে মশলাগুলো উনি বললেন যে কাঁচামালগুলো সেটা বাসায় থাকে, তার মানে এটাকে হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক বলা হয়। ইনবাউন্ড লজিস্টিক মানে হচ্ছে আমাকে যে মালটা আমি সাপ্লাই দিব সেটা তো আমাকে কোথাও না কোথাও থেকে আনতে হবে। যদি ধরেন আমাদের এডুকমের কথাও বলি, এডুকমে যে এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, এইটাই কিন্তু আমাদের ডেলিভারি। ঠিক আছে? এবং 16টা ক্লাস নিব মানে ওই 16টা ক্লাসই কিন্তু ডেলিভারি হবে। তাহলে ওই 16টা ক্লাসের কি কি লাগে, যেমন আমাদের আমি এখন যে কম্পিউটারটা ইউজ করতেছি, তারপরে ধরেন আমাদের ইন্টারনেটের সাপ্লাইটা লাগতেছে, তারপরে হচ্ছে আপনার
কি এই যে জুম সফটওয়্যারটা $14 প্রত্যেক মাসে আমাদেরকে পেমেন্ট করতে হয়। এই ধরনের যা কাজগুলো, এবং এই ক্লাসটাতে মনে করেন লেটস সে আমি এখন মাইক্রোফোন ইউজ করতেছি, তার মানে কি আমার ওই যে ওনার যেমন আচার তৈরি করতে গেলে মশলা লাগতেছে, হয়তো আম লাগতেছে বা জলপাই লাগতেছে, যা যা লাগতেছে ওইটা তো আনতে হচ্ছে খরিদ করে। তো এটাকে হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক বলা হয়। যেমন ধরেন যিনি অনেকে আছেন যে কাপড় কাপড়ের বিজনেস করেন, তো কাস্টমারকে হয়তো ছবি দেন, ছবি দেওয়ার পরে ওই কাস্টমারের কাছ থেকে ওই ওই ছবি যেমন ধরেন আপনাদেরকে একটা কথা বলি, যেমন গাউসিয়া মার্কেট আছে একটা, আপনারা জানেন বোধহয় নিউ মার্কেটের ওখানে। তো ওই গাউসিয়া মার্কেটের উপরে আপনি দেখবেন মেয়েদের 3 পিসের ই কমার্সের সেল করার জন্য একটা নতুন মার্কেট হয়েছে। সেই সমস্ত জায়গায় আপনি যদি ড্রেস কিনেন, দেখবেন যে আপনি 5টা 6টা ড্রেস কিনতে পারবেন মিনিমাম, বা 10টা 20টা, বা ওখানে আপনি গেলে দেখবেন যে প্রচুর আপুরা আসে যারা অনলাইনে সেল করে, প্রচুর। সেই আপুরা কিভাবে প্রোডাক্ট গুলো কিনে কিনে হচ্ছে এইভাবে যে ভাই আমি আপনার কাছ থেকে এই 20টা প্রোডাক্ট নিয়ে যাচ্ছি, এর মধ্যে যেটা যেটা সেল হবে না সেটা কিন্তু চেঞ্জ করে নিব, এবং ওনারা এই সুযোগটা দেয়। এবং উনি এখন দেখে যে লেটসে আপনার উনি ফেসবুকে লাইভ হয় হয়তো 1 দিন বা 2 দিন, এছাড়া হচ্ছে আপনার ওনার ফেসবুকে অ্যাড করতে হয়, প্রোডাক্ট ডেলিভারি দিতে হয়, প্যাকেজিং করতে হয়। হ্যাঁ, তো এখন তো দেখা গেছে যে এর মধ্যে হয়তো কিছু থান কাপড় কিনতে হয়, হয়তো পায়জামাটা হয়তো থান কাপড় দিয়ে করতেছে, কেমন। তারপরে হচ্ছে যে আপনার এখন কাস্টমার অর্ডার দিছে, তো এই প্রোডাক্টটা তো আপনাকে ডেলিভারি দিতে হবে, তো সেই সাপ্লাই তো আপনাকে আনতে হবে। তো সেই সাপ্লাই আনার জন্য দেখা গেছে যে কথার কথা হয়তো এমন হতে পারে যে আপনি একটা লোক রাখতে পারেন এটা আনার জন্য। তো যেটাই হোক আপনাকে ইনবাউন্ড লজিস্টিকটা ম্যানেজ করতে হবে, ঠিক আছে, যেটাকে হচ্ছে আমরা সোর্সিং বলে থাকি। আচ্ছা, ইনবাউন্ড লজিস্টিকটা আপনি দেখা যাচ্ছে যে আপনি যদি নিজে না করতে চান, সেক্ষেত্রে শপ আপ বা এরকম রিসেলার কোনো পদ্ধতিতেও করতে পারেন, যেটা আমরা আবার দেখবো আরেকটা ক্লাসে, অসুবিধা নেই, চিন্তা করেন না। এরপরে হচ্ছে ইনভেন্টরি। কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা সরাসরি কিনে আনি, যেমন গতকালকের ক্লাসের উদাহরণ যেটা বললাম যে চায়না থেকে যারা প্রোডাক্ট নিয়ে আসতে চান, দেখেন অনেক আনকমন আনকমন প্রোডাক্ট আছে কিন্তু। হ্যাঁ, মানুষের শখ যখন চেঞ্জ হয় বা নতুন কোনো কালচার বা ট্রেন্ড আসতে থাকে, সেটা অনুযায়ী কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু আস্তে আস্তে, ধরেন কথার কথা, হয়তো টেলিভিশনে দেখা গেল বা বিভিন্ন জায়গায় দেখতেছেন, ফেসবুক বা বিভিন্ন জায়গায় হয়তো কোনো একটা জিনিস ভাইরাল হচ্ছে, যে সে মানুষ সবাই একটা ট্যাটু লাগাচ্ছে, হাতে হোক বা হয়তো গলায় হোক একটা ট্যাটু লাগাচ্ছে, ধরেন একটা এরকম আসলো, তার মানে এই ট্যাটু কেনার লোক আছে। তো আপনি কি করতে পারেন, চায়না থেকে কম দামে কিন্তু ট্যাটু বা এরকম কিছু স্টিকার বা কিছু একটা নিয়ে আসতে পারলেন। অথবা ধরেন এমন চিন্তা করলেন যে না, আমি ঢাকা শহর থেকে কি করব, যে আমি প্লেন সাদা অথবা কালো কালারের টি শার্ট কিনবো, আমি চায়না থেকে বিভিন্ন ধরনের ডিজাইন করা স্টিকার নিয়ে আসবো, দেন আমি ইস্ত্রি দিয়ে দেখা গেছে যে আমি সাদা আর কালো শার্ট মার্কেট থেকে কিনে আমার রেডি স্টকে রাখবো, দেন যখন একটা অর্ডার আসতেছে তখন ওই অর্ডারের গেঞ্জিটার উপরে আমি স্টিকারটা বসায় প্রিন্ট করে ওনাদেরকে ডেলিভারি দিব। তাইলে এইটা হচ্ছে ইনভেন্টরি। এখন ইনভেন্টরি করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখার যে বিষয়টা আছে, ইনবাউন্ড লজিস্টিকের ক্ষেত্রে বোঝার বিষয়টা আছে। যেমন ধরেন আপনি যদি চায়না থেকে একটা মাল সোর্স করেন, তাহলে ধরেন আপনার হয়তো সময় লাগে 20 থেকে 25 দিন বা 30 দিন একটা সময় লাগে। এখন আপনার কাস্টমার যে যে হারে অর্ডার করে থাকে, কাস্টমার যদি আইসা আপনার প্রোডাক্টটা না পায় এবং আপনার ওয়েবসাইটে দেখে, তখন কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন। যেমন আমরা এখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি, যেটা শপ এক্সপ্রেস। শপ এক্সপ্রেসের একটা প্রোডাক্ট রিসেন্টলি অর্ডার হয়েছে, সেই প্রোডাক্টটা আসলে আমরা আমরা চায়না থেকে এনে দিব বলছি 7 দিনের মধ্যে। তো আসলে এখন দেখেন চায়না থেকে এই প্রোডাক্টটা এখন আনার জন্য আসলে আমরা ট্রাই করে দেখতেছি যে 15 দিনের নিচে হচ্ছে না। তাইলে এখন আমাদের তাহলে কি করতে হচ্ছে, যে কাস্টমারকে তাইলে আপনি কি টাইমটা প্রমিস করবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে এই ইনবাউন্ড লজিস্টিক এবং ইনভেন্টরির উপরে। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে থাকে ডেলিভারি। তো আপনাকে এটা যেটা করতে হবে, যে আপনাকে আগেই এইটা সেট আপ করতে হবে, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বা এসএলএটা বের করে নিতে হবে, যে আমার এই প্রোডাক্টটা সোর্স করতে কত সময় লাগে, দেন এই কত ইনভেন্টরি আমাকে হোল্ড করতে হবে, যাতে করে কাস্টমাররা আমাকে আমার প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, এবং অর্ডারের ট্রেন্ডের উপর নির্ভর করে আমি প্রয়োজনে রিঅর্ডার করব। রিঅর্ডার করার পরে আমার যে এটা আসতে লিড টাইমটা থাকবে সেটার উপরে কনসিডার করে আমি রিঅর্ডারটা করব এবং ইনভেন্টরি ম্যানেজ করব। যেমন ধরেন প্রত্যেকটা ধরেন একটা আইটেম আপনার 5টা করে প্রতিদিন যায়, এবং
আপনার কাছে এখন স্টকে আছে 300, তাহলে আপনার 60 দিন যাবে, তাই না? এখন কিন্তু ওই প্রোডাক্টটা রিঅর্ডার করলে সময় লাগে 30 দিন, তাইলে আপনাকে 30 দিনের প্রোডাক্ট হাতে থাকতেই রিঅর্ডার করে দিতে হবে, তাই না? তো এইভাবে করে আপনাকে এই তিনটা জিনিস মেনটেন করতে হবে। তারপরে আসছে হচ্ছে অডিট। অডিটটা কি? আপনি যে ইনভেন্টরিটা মেনটেন করতেছেন, এটা আপনাকে একটা ফ্রিকোয়েন্সিতে আপনার ইনভেন্টরিটা অডিট করতে হবে, কারণ আপনার কাগজে কলমে অথবা সফটওয়্যারে যেটা থাকে সেটা অনেক সময় দেখা যায় যে ডেলিভারি কোম্পানির কারণে হোক অথবা হচ্ছে যে আপনার ইন্টারনাল কোনো মিসিং বা ড্যামেজ কেসের জন্য হোক, আপনার দেখা যাচ্ছে যে সেটার সাথে কিন্তু অনেক সময় অমিল থাকে। আমরা যেটা বলছিলাম যে কাস্টমারকে কোনো অবস্থাতে স্পিডে ফাঁকি দেওয়া যাবে না, কোয়ালিটি অর্থাৎ প্রোডাক্টের যে স্পেসিফিকেশন সেটাতে ফাঁকি দেওয়া যাবে না, এবং আনঅ্যাভেলেবেল এই মেসেজটা দেয়া যাবে না। স্টক আউট হয়ে গেছে এই বিষয়টাও কাস্টমাররা নিতে পারে না, ই কমার্সে খুবই ক্রুশিয়াল। দেন হচ্ছে ডিলে ডেলিভারি, এটাও ক্রুশিয়াল। এবং হচ্ছে যে আপনার যেই স্পেসিফিকেশন আপনি দিয়েছেন ঠিক এক্সাক্ট ম্যাচিং স্পেসিফিকেশনটা দিতে হবে। যেমন ধরেন ঈদের আগে পাঞ্জাবি পায়জামা মানুষ যদি অর্ডার করে, তার মানে ঈদের আগে তার লাগবে। এখন সামাও আপনি যদি 15 দিন পরে ডেলিভারি দেন আর ওই লোকটা ঈদটা পার করে ফেলে, তার মনে হচ্ছে আপনার জন্য খুবই একটা অন্যায় হয়ে গেল, মানে আপনি এটা অন্যায় করলেন কাস্টমারের সাথে, এবং কাস্টমার কখনো তার অর্ডার দিবেই না। মনে মনে আপনার জন্য যে পরিমাণ বরদোয়া দিবে, আপনার এই বিজনেস আর বেশি দিন টিকে থাকবে না। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার আপনার যে হিসাবগুলো রাখা খুব জরুরি, সেটা হচ্ছে প্রোডাক্ট ইন হওয়া, প্রতিদিন কোন প্রোডাক্টটা ইন হচ্ছে কোন প্রোডাক্টটা আউট হচ্ছে, এই জিনিসটা মেনটেন করতে হয় এই অপারেশনের ক্ষেত্রে। এরপর হচ্ছে ফুলফিলমেন্ট। ফুলফিলমেন্ট মানে হচ্ছে যে আপনার প্রোডাক্টটা ওই যে ম্যাডাম যেটা করে, যে ওনার কাছে রেডিই থাকে, হয়তো অর্ধেক বানানো থাকে আচার, পরবর্তীতে সে কি করে প্যাকেজিং করে লেবেলিং করে ওটাকে মানে ডেলিভারি কোম্পানিকে দেওয়ার জন্য, হ্যান্ড ওভার করার জন্য, বা ইনভয়েস লেখা থেকে আরম্ভ করে এই জিনিসগুলো করা হচ্ছে ফুলফিলমেন্টের কাজ। এবং আপনি ফুলফিলমেন্ট করার পরে অবশ্যই একবার চেক করে দেখবেন যে আপনার এই পণ্যটা যে প্রোডাক্টটা স্পেসিফিকেশনের সাথে ম্যাচ করা আছে কিনা কাস্টমারের কোয়ারির সাথে বা অর্ডারের সাথে। এরপরে হচ্ছে ওয়ারেন্টি থাকলে সেই ওয়ারেন্টিটা ইনশিওর করা, আফটার সেল সার্ভিস ইনশিওর করা। এছাড়া হচ্ছে আপনার 3PL। 3PLটা কি? 3PL মানে হচ্ছে ডেলিভারি কোম্পানি, থার্ড পার্টি লজিস্টিক। যেমন আমি নিজেও একটা ডেলিভারি কোম্পানিতে এখন কাজ করি, এছাড়া অনেক ডেলিভারি কোম্পানি আছে। তো ডেলিভারি কোম্পানির সাথে যখন আপনি এগ্রিমেন্ট করবেন, তখন এগ্রিমেন্ট করার সময় কিছু কিছু বিষয় আপনাকে দেখে নিতে হবে যে আপনি কোন ডেলিভারি কোম্পানির সাথে কাজ করবেন, এবং সেই ডেলিভারি কোম্পানির সাথে আপনার যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে যে যখন আপনি একটা ফাইনালি একটা অর্ডার পেয়েছেন, সেটাকে যখন আপনি প্রসেসিং কমপ্লিট করে এই ধাপগুলো পার হয়ে এসেছেন, তখন কিন্তু আপনাকে হ্যান্ড ওভার করে দিতে হচ্ছে একটা ডেলিভারি কোম্পানিকে। এবং ডেলিভারি কোম্পানি এসে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে পিক আপ করে। পিক আপ করার পরে তারা তাদের সিস্টেমে একটা এন্ট্রি দেয়, বা আপনি হয়তো ডেলিভারি কোম্পানির প্যানেলে এন্ট্রি দিয়ে দিচ্ছেন, দেন তারা গিয়ে ওটা তাদের হাবে নিয়ে গিয়ে একটা স্ক্যান করে, এবং স্ক্যান করার পরেই দেখবেন যে আপনি ট্র্যাকিং করতে পারতেছেন, অর্থাৎ ওইটা কোন হাবে আছে, সেখান থেকে সেন্ট্রাল হাবে গিয়েছে, সেন্ট্রাল হাব থেকে আবার ডেস্টিনেশন হাবে গিয়েছে, কাস্টমারের জন্য ডেলিভারি করার জন্য আউট হয়েছে, দেন সেটা কাস্টমার কাছে ডেলিভারি হয়েছে অথবা রিটার্ন হয়েছে, বা হচ্ছে যে কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে, এবং ক্যান্সেল হলে সেটা হচ্ছে আপনার ক্যান্সেল হয়ে যাওয়ার পরে সেটাকে আপনার রিটার্ন আসতেছে কিনা সেই স্ট্যাটাসগুলো আপনাকে চেক করতে হবে। SLA ফলো করতে হবে। SLA ফলো কি? এই যে অপারেশনের মধ্যে কাজগুলা কি, ডেলি যে কাজগুলো আপনি করবেন সেটার তালিকা এটা। তার মধ্যে হচ্ছে যে আপনাকে দেখেন পিক আপ আপনার হচ্ছে ধরেন 1 তারিখে ঢাকা শহরের মধ্যে, তার মানে আপনার ডেলিভারি হয়ে যাওয়ার কথা 2 তারিখে। এখন আপনি প্রতিদিন চেক করে দেখবেন, ওই ডেলিভারি কোম্পানির ফাইলগুলো টান দিয়ে দেখবেন যে এই ডেটটা ঠিক আছে কিনা, কারণ কাস্টমারের সাথে আপনি প্রমিস করছিলেন। কারণ কাস্টমারের সাথে এই 3টা জিনিস যেটা বলছি, যে স্পিড, স্পেসিফিকেশন বা কোয়ালিটি, এবং আরেকটা হচ্ছে আপনার অ্যাভেলেবিলিটি, এই 3টা মেনটেন করলে আমার এলটিভি বাড়বে, কাস্টমার রিপিট অর্ডার করবে, রেফারেল পাবো, আমি নতুন নতুন কাস্টমার পাবো। সুতরাং এটা আমাকে মনিটর করতে হবে। ডেলিভারি কোম্পানিগুলো অনেক সময় ফিসাবিলিল্লাহ মনে করে একটা প্রোডাক্ট চিপায় ফালায় রেখে দেয়, দেখা যাচ্ছে যে 3 দিন 4 দিন হয়ে গেছে ডেলিভারি হয় না, ওর হয়তো কিছু আসে যায় না, কিন্তু আপনার আমার কিন্তু এই যে কষ্টে অর্জিত কাস্টমার, সেই কাস্টমার সার্ভিস খারাপ হওয়ার কারণে, ডেলিভারি কোম্পানির কারণে আপনার বা আমার বিজনেসটা ত্যাগ করে দেয়, এবং সে আমাদের কম্পিটিটরের কাছে গিয়ে পরবর্তী অর্ডারগুলো দেয়।
সুতরাং আমাদেরকে যেটা করতে হবে এসএলএ ফলো করতে হবে, মানে প্রত্যেকদিন আমাদেরকে ফাইল ডাউনলোড করে দেখতে হবে অথবা অর্ডারগুলো দেখতে হবে যে আমার অর্ডারগুলো রাইট টাইমে ডেলিভারি হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে হাই এজিং, যতই আপনি রাইট টাইমে মনিটর করেন এবং ইয়ে করেন, দেখবেন ডেলিভারি কোম্পানি সবসময় কিছু না কিছু প্রোডাক্ট থাকে হচ্ছে হাই এজিং, মানে হলো আপনি দিছেন ঢাকার বাইরে ডেলিভারি হওয়ার কথা 3 দিনে, আলটিমেটলি এটা 15 দিনেও ডেলিভারি হয় নাই। এই প্রোডাক্টগুলো খুব ক্লোজলি মনিটর করবেন এবং ডেলিভারি কোম্পানিকে বারবার ফলো আপ করবেন, কারণ এই প্রোডাক্টটা হয় হারায় গেছে অথবা এই প্রোডাক্টটা এমন একটা জটিল জায়গায় আছে যেখান থেকে ওরা আপনার এটা উদ্ধার করে দিতে পারতেছে না। কিন্তু আপনি যদি তাদেরকে একটু, আপনি যদি বারবার নক করেন তাহলে দেখবেন যে এটা পাবেন। অথবা অনেক সময় হয় কি এই হাই এজিং প্রোডাক্টগুলো আর আপনার কাছে ফেরতই আসে না, কারণ এরকম অনেক প্রোডাক্ট এই হাই এজিং সবচেয়ে বেশি আমি হয়েছে এরকম, আমার কাছে অনেক কাগজ আছে এসএ পরিবহনের, জীবনেও আমি আর সেই প্রোডাক্টও পাবো না, রিটার্নও পাবো না, টাকাও পাবো না। ঠিক আছে, তো এই জিনিসটা মনিটর করতে হবে। যদি এসএ পরিবহন বা এরকম কোম্পানি ইউজ করেন তাহলে সেখানে গিয়ে আপনি রিটার্নটা ইমিডিয়েটলি কালেক্ট করতে হবে, কারণ এসএ পরিবহনে যখন আপনি যাবেন যে ভাই আমার তো এই প্রোডাক্টটা কাস্টমার নেয় নাই, আমাকে প্রোডাক্টটা ফেরত দেন, তখন ওরা বলবে গোডাউনে আছে। গোডাউনে আপনার শত শত প্রোডাক্টের মধ্যে থেকে আপনার প্রোডাক্টটা খুঁজে বের করতে হয়। ঠিক আছে, খুঁজে বের করতে হয়, আবার যদি দেরি করে বলে যে হেড অফিস চলে গেছে, মানে আপনাকে নানা রকম ভাবে অত্যাচার করবে। তো এই জায়গাগুলো হচ্ছে যে আমরা অপারেশন যদি স্ট্রিক্ট থাকি, এক হচ্ছে আমার নিজেরও ফাইনান্সিয়াল লস কম হবে, অ্যাট দ্য সেম টাইম কাস্টমারেরও হচ্ছে সার্ভিসটা খারাপ থাকবে না, ভালো হবে। এবং কন্টিনিউয়াসলি ডাটা অ্যানালাইসিস করতে হবে যে আমি কত টাকা আমার রেভিনিউ আসলো, আমাদের কোন প্রোডাক্ট কোন ক্যাটাগরির প্রোডাক্ট কত পার্সেন্ট সেল হয়েছে। দেখা গেছে যে আমরা ধরেন ওনার আচার আছে, আচারের মধ্যে ওনার হয়তো 3 ধরনের আচার আছে, আমের আচার, জলপাইয়ের আচার আর হচ্ছে ধরেন তেঁতুলের আচার। এখন এই 3 ধরনের মধ্যে আপনার সাইজ আছে, লেটস সে বড় সাইজ, মাঝারি সাইজ, ছোট সাইজ। তো এর মধ্যে কোনটা সবচেয়ে হাইয়েস্ট সেলিং, কোনটা আপনার বেশি হচ্ছে জনপ্রিয় হচ্ছে এবং বারবার অর্ডার হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টের অ্যাডও আপনাকে বাড়াই দিতে হবে, এই প্রোডাক্টটা আপনাকে ওয়েবসাইট হলে টপ সেলিং ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবং সেটা আপনি কেমনে বুঝবেন হচ্ছে ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে। আবার দেখা গেছে আপনাকে সবসময় এই যে মনিটর করাটা খুব জরুরি, আপনাকে দেখতে হবে যে আপনি যে স্পেন্ডিং করতেছেন, টাকা খরচ করতেছেন, সে আপনি জলপাইয়ের আচারের পিছনে 500 টাকার অ্যাড দিয়ে আপনি 3টা অর্ডার পাইছেন, আর বড়ইয়ের আচারে আপনি 500 টাকার অ্যাড দিয়ে হয়তো 4টা অ্যাড পাইছেন। তাহলে আপনি দেখতেছেন যে জলপাইয়ের আচার থেকে বড়ই আচারে আপনার রিটার্নটা বেশি হয়, মানে যে পরিমাণে ইনভেস্ট করেন তার থেকে অর্ডার বেশি আসা মানেই তো আপনার রিটার্নটা বেশি আসা। এখন এটা আপনি কিভাবে জানছেন? এটা আপনি তখনই জানছেন যখন আপনি ডাটাটা অ্যানালাইসিস করবেন। তার মানে এই ডাটাগুলো অ্যানালাইসিস করাও ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দা অপারেশন। আর এর বাইরে কিছু কাজ আছে যেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টস, যেহেতু আমরা ছোট ব্যবসায়ী, নিজেদেরটা নিজেই করতে হয়। এবং আমাদের সবচেয়ে একটা বড় সমস্যা হয় কি, আমাদের যদি ডেলিভারি কোম্পানিগুলো টাকাটা আটকায় দেয়, দেখা যাচ্ছে যে আপনার টাইম মতো ডেলিভারি করে না, অথবা আপনার কি বলে টাকাটা পেমেন্ট করতে দেরি হয়, এই ধরনের কেসে আমাদের জন্য যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আউট অফ ক্যাশ হয়ে যায়, আমাদের ক্যাশ শেষ হয়ে যায়। যখন ক্যাশ শেষ হয়ে যাবে, এই জন্য মনে রাখতে হবে যে আপনার খেয়াল রাখতে হবে যে মনে করেন একটা অর্ডার আসতেছে খুব দ্রুত, মানে আপনার অ্যাডের রেসপন্স খুব ভালো পাচ্ছেন। তা এখন যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, সেল করার মধ্যে কিন্তু অনেকগুলো উপায় আছে। একটা উপায় হচ্ছে ফেসবুক, তারপরে হচ্ছে যে আপনার মার্কেট প্লেসের মাধ্যমে সেল করা যায়, যেমন আমি দারাজের মাধ্যমে একসময় সেল করতাম, তারপর আজকের ডিলের মাধ্যমে সেল করতাম। তো এইরকম কোম্পানিগুলোর মাধ্যমে যখন সেল করবেন, আপনি যদি এরকম মার্কেট প্লেস সেল করেন, আচ্ছা মার্কেট প্লেস সেল নিয়ে কখনো কথা বলি নাই, আজকে একটু কথা বলে ফেলি, অল্প কথা এর মধ্যে শেষ করে দিব। মার্কেট প্লেসের মাধ্যমে যারা ব্যবসা করতে চান তারা খেয়াল রাখবেন কখনোই লো প্রাইসে সেল করবেন না, কারণ মার্কেট প্লেসে মনে করেন দারাজ বা আজকের ডিল বা এই ধরনের কোম্পানির মাধ্যমে যদি সেল করেন, আপনার টাকাটা কিন্তু ঘুরে আসতে সময় লাগবে হচ্ছে 30 থেকে 60 দিন। এটা খেয়াল রাখবেন, কারণ ওরা অনেক সময় টাকার জন্য ঘুরায়, সময় নষ্ট করে। তারপরে হচ্ছে ধরেন আপনি 60টা প্রোডাক্ট দিচ্ছেন, এর মধ্যে 15টা টাকা পাইছেন, 45টা টাকা দেখবেন নানাভাবে ঘুরবে, হ্যাঁ সময় নষ্ট করবে। তো এই জন্য আপনারা হাই রেটে সেল করবেন, মার্কেট প্লেসে কোনো সময় লো রেটে সেল করবেন না। মার্কেট প্লেসে সবচেয়ে বড় ভুল করে যারা লো রেটে সেল করে, তারা বেশি দিন আর সেল করতে পারে না, তাদের ব্যবসা খালি হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক,
এখানে মনে রাখতে হবে যে আপনার কালেকশনটা মানে টাকা কালেকশনটা যেন ডিলেড না হয়। আপনি যদি ডেলিভারি কোম্পানি মনে করেন, একটা ডেলিভারি কোম্পানির রেট বেশি কিন্তু আপনার টাকাটা আপনার কাছে ক্যাশ হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে আপনি এটাই ইউজ করেন। কারণ ক্যাশটা হচ্ছে আমাদের ব্যবসার অক্সিজেন, অক্সিজেন শেষ হয়ে গেলে তো আমরা বাঁচবই না, তারপরে অন্য কাজ কিভাবে করবো, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা ফাস্টার করার জন্য আপনারা যদি মনে করেন যে বিকাশে পেমেন্ট নিতে হয়, সেটা নিতে পারেন, এটা আপনাদের উপরে নির্ভর করে। আর এরপরে হচ্ছে এইচআর এন্ড অ্যাডমিন, এটা হচ্ছে পিপল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকে। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, এক হচ্ছে আমাদের মার্কেটিং এবং সেলস আমাদেরকে নতুন কাস্টমার জেনারেট করতে সাহায্য করবে, আর অপারেশনটা আমাদেরকে ওই যে কাস্টমার গুলো আমরা পেলাম সেই কাস্টমারদেরকে ধরে রাখার জন্য হচ্ছে কাজ করবে এই জায়গাটা। তো আপনাকে খেয়াল রাখতে হবে ডাটা অ্যানালাইসিসের মধ্যে আপনার নতুন কাস্টমার এবং রিপিট কাস্টমার দুইটাই অ্যানালাইসিস করতে হবে। এবং যদি দেখেন নতুন কাস্টমার কন্টিনিউয়াসলি আসতেছে, তার মানে আপনার মার্কেটিং এফোর্ট ইজ গুড। যদি দেখেন যে আপনার রিপিট কাস্টমার আসতেছে নিয়মিত, তাহলে বুঝতে হবে আপনার অপারেশন ইজ গুড। আমাদের ক্ষেত্রে যেটা আমরা চাই, আমরা দুইটাই গুড চাই। হ্যাঁ, সো এটাই হচ্ছে মোটামুটি মোদ্দা কথা অপারেশন সম্পর্কিত। তারপরের স্লাইডে আমি যাচ্ছি। দেখেন আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা যেটা করি, যেটা এই স্লাইডে দেখানোর উদ্দেশ্য, সেটা হলো যে দেখেন এখানে দুই রকম ব্যাপার আছে। ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স, এখানে আপনার দুইটা জগতই রয়েছে। প্রথমত হচ্ছে যে আপনার ওয়েবসাইট মার্কেটিং এবং অনলাইন চ্যানেল, আরেকটা অপশন হচ্ছে যে আপনার মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, লজিস্টিক এন্ড অর্ডার ফুলফিলমেন্ট। আমাদের এই দুটোটা জায়গার মধ্যে একটা খুব সুন্দর ব্যালেন্স করতে হবে। অনেক সময় আমরা যেটা করি যে আমাদেরকে আমরা এই জায়গাগুলো মানে কাজ বেশি হয়ে যায়। যেমন আমি আপনাকে বলি, যখন আমি তো সবসময় পার্ট টাইম চাকরির পাশাপাশি ব্যবসা করতাম। তো তখন আমি দেখতাম যে আপনার আমার জন্য কষ্ট হইতো কি, যে আমি একটা ছেলেকে রাখছিলাম, সে হচ্ছে প্রোডাক্ট গুলো সোর্স করে নিয়ে আসতো। ধরেন আমি আমি কাজ করতাম হচ্ছে এই এই অংশে, আর সে কাজ করতে হচ্ছে এই অংশে। তো এই অংশে সে কাজ করলে পরে আহ, আচ্ছা তার আগে আমি পুরো অংশটাই একা করতাম। তখন আমি দেখতাম যে আমার প্রচুর পরিমাণ টাইম খালি এইখানে যায়, যে আমার প্যাকেজিং করতে, লেবেলিং করতে যায়, তারপর হচ্ছে প্রোডাক্ট শেষ হয়ে গেলে বারবার কিনতে যাওয়া লাগে, ইনভেন্টরিতে ম্যানেজ করা লাগে, লজিস্টিক কোম্পানির সাথে এটা আমার প্রোডাক্ট দিতে হয়, ওদের সাথে কথা বলতে হয়। এই জায়গাটা যখন আমার বেশি ফোকাস দিতাম, তখন দেখতাম কি যে আমার ওয়েবসাইট এবং মার্কেটিং অনলাইন চ্যানেলে আমার ব্যালেন্সটা কমে যায়। এবং এইটা যখন কমে যায় আলটিমেটলি আমার নতুন কাস্টমার আসা বন্ধ হয়ে যায়। তো এটা করা যাবে না, আমাদেরকে প্রয়োজনে কাজ ভাগ করে নিতে হবে এবং চেষ্টা করতে হবে এই কাজগুলো আপনি মানুষ দিয়ে করাবেন, এই কাজগুলো আপনি করবেন, কারণ এই কাজের মধ্যে আপনাকে প্রতিনিয়ত নতুনত্ব আসতে থাকে এবং নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আপনাকে খুঁজতে হবে। আর এইখানে হচ্ছে যেহেতু অনেক খুচরা কাজ, এত মাইক্রো ম্যানেজ করতে গেলে আপনার ব্রেন বক ডাউন হয়ে থাকে, যার ফলে আপনার মাথায় কিন্তু নতুন আইডিয়া কাজ করবে না। বেসিক্যালি আপনার বা আমরা যারা উদ্যোক্তা তারা এই জায়গায় কাজ করব, আমাদের সহযোগী যারা আছে তারা এই জায়গায় কাজ করব। কারণ প্যাকেজিং, লেবেলিং এগুলো আসলে তেমন ভ্যালু ক্রিয়েট করে না। এই ক্ষেত্রে যদি আমরা আমাদেরকে এইখানে বক ডাউন করি, তাহলে এইখানে আমরা স্লো হয়ে যাব। আচ্ছা, এই জিনিসটা আপনারা অলরেডি বুঝে ফেলছেন, তারপরে আমি জাস্ট একটা রিক্যাপ করি। তার মানে হলো আমাদেরকে যখন ই কমার্স বিজনেস করতে হবে, আমাদেরকে সাইমালটেনিয়াসলি অনেকগুলো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে এজ এ ওনার। আপনার প্রথমত হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে কিনা, ওয়েবসাইটের লোডিং টাইম ঠিক আছে কিনা, পেজ গুলো ঠিক আছে কিনা, কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা, যেগুলা স্টকে আছে সেই প্রোডাক্ট গুলো স্টকে আছে এবং যেগুলো স্টকে নাই সেগুলো স্টক আউট করছেন কিনা, এই সমস্ত বিষয় কিন্তু ওয়েবসাইটে দেখা খুব জরুরি। ওয়েবসাইটের ডাউন টাইম কোনো রকম হঠাৎ করে ডাউন হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ এই ধরনের কোনো কেস আছে কিনা এটা। তারপরে হচ্ছে সেলস, যে ওয়েবসাইটে যে অর্ডার গুলো আপনার আসতেছে, যে কাস্টমার গুলো আপনার অলরেডি আছে এক্সিস্টিং, তাদেরকে ফলো আপ আপনার ঠিকঠাক মতো করা হচ্ছে কিনা। তারপরে হচ্ছে নট অনলি দ্যাট, যে আপনার যে নতুন যে কাস্টমারদের দেখা যাচ্ছে যে আপনাদেরকে নক দিচ্ছে, লেটস সে ফেসবুক মেসেঞ্জারে নক দিচ্ছে, আপনি কি রিয়েল টাইম তাদেরকে অ্যান্সার দিচ্ছেন কিনা। কারণ আপনি যদি বেশি দেরি করে অ্যান্সার দেন, তখন দেখা যায় কি যে কাস্টমাররা কিন্তু ছুটে যায়। মানে হলো কাস্টমাররা তখন দেখা যাচ্ছে যে আপনি জিজ্ঞেস করলে এটার দাম কত, আপনি যদি রিয়েল টাইম অ্যান্সার না দেন, তাহলে কিন্তু কাস্টমাররা অনেক দেরি করে অ্যান্সার দিলে কিন্তু আপনার এটা কেনার সম্ভাবনা অনেক কমে যায়। ঠিক আছে। তারপরে হচ্ছে যে সোর্সিং,
সোর্সিংটা আপনার কিন্তু ক্লোজলি মনিটরিং করতে হবে, কারণ আপনি যদি অন্যদেরকে দিয়ে কিনান তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে ওখানে টাকা পয়সা মারিং টারিং এর কিছু বিষয়ও থাকতে পারে, প্লাস হচ্ছে যার কাছ থেকে আপনি সোর্স করতেছেন তার কাছ থেকে কিন্তু আপনার অনেক ইনফরমেশন আসে যে নতুন কি প্রোডাক্ট আসতে পারে, নতুন কোনটা ভালো চলতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই তাদের সাথে আপনার একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। তারপরে হচ্ছে কাস্টমার সার্ভিস। কাস্টমার অনেক সময় রিফান্ড এবং রিটার্নের জন্য আপনার সাথে যোগাযোগ করবে এবং তাদের সেই রিটার্ন গুলো অথবা রিফান্ড গুলো অথবা রিপ্লেস গুলো সঠিকভাবে হচ্ছে কিনা এটা মনিটর করা আপনার বা আমার জন্য খুব জরুরি। তারপর হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট করা। অর্ডার পড়ে আছে অথচ অর্ডারটা কেউ ফুলফিল করতেছে না, একদিন দুই দিন ধরে বসে আছে, এটা হচ্ছে ওর্স একটা সিনারিও। হ্যাঁ, তো এটাও যেন রিয়েল টাইম হয় কিনা, এগুলো সবই আমাদের একটা একটা করে আপনার অ্যাজ এ মালিক আমাদেরকে ডেইলি বেসিসে এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি থেকে আপনার কাগজে কলমে যা আছে বা সফটওয়্যারে যা আছে আসলে বাস্তবে তা আছে কিনা তা গুনে দেখার একটা ব্যাপার আছে, অ্যাডজাস্ট করার একটা ব্যাপার থাকে। তারপর হচ্ছে যে ডেলিভারি কোম্পানিগুলোর সাথে কাজ করতেছেন তারা কেমন পারফর্ম করতেছে, তারা কি আপনার কোনো প্রোডাক্ট দেরি করতেছে কিনা, আটকায় রাখতেছে কিনা, দীর্ঘদিন আপনার টাকাটা টাইম মতো পেমেন্ট করতেছে কিনা, রিটার্ন গুলো টাইম মতো দিচ্ছে কিনা, এগুলো। এর পাশাপাশি হচ্ছে আপনাকে দেখতে হবে মার্কেটিং। মার্কেটিং বলতে আপনার এই যে অ্যাড গুলো ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অ্যাড গুলোর পাশাপাশি আপনার ভিজিটর কত আসতেছে, ভিজিটর থেকে লিড কত কনভার্সন হচ্ছে, সেই লিড থেকে কাস্টমার কত কনভার্সন হচ্ছে, এটা যদি আপনি ট্র্যাক করেন তাহলে আপনি এইটাকে ইমপ্রুভ করতে পারবেন। যেমন ধরেন আমি একটা সহজ কথা বলি, যেমন ধরেন এগুলা যদি এক একটা সাবজেক্ট হয়, একটা স্টুডেন্ট যদি প্রত্যেকটা সাবজেক্টে ভালো করতে চায় তাহলে প্রত্যেকটা সাবজেক্টই তাকে পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষার পরে মার্কসই বলে দিবে যে আমি কোন জায়গায় দুর্বল এবং কোন জায়গায় ভালো। যেই জায়গাগুলো ভালো আছে আমি ভালো ধরে রাখবো, আর যেই জায়গাগুলো আমি একটু কম পড়াশোনা করতেছি বা কম পারতেছি সেই জিনিসগুলো আমরা যেটা করব যে আমরা সেই জিনিসগুলো আহ, খারাপ যেটা করতেছি আরো বেশি ফোকাস করে আরো বেশি নতুন নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার মাধ্যমে আরো সেটাকে বাড়ায় দিব। এবার আসি হচ্ছে শপ আপ নিয়ে একটু কথা বলি আজকে, যেহেতু এখনো টাইম আছে। শপ আপে শপ আপে আমি জানি না আপনারা বিজনেস করেছেন কিনা, অলরেডি হয়তো অনেকে করেছেন আবার অনেকে করেন নাই। তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু ওয়েট করেন আপনারা। আচ্ছা, আমরা এখন যে ওয়েবসাইটটাতে আসছি এই ওয়েবসাইটটার নাম হচ্ছে শপ আপ। হ্যাঁ, আচ্ছা, শপ আপটা দেখেন shopup.com.bd/r। ঠিক আছে, আপনারা এইটাতে যখন যাবেন তখন শপ আপের আপনি রিসেলিং যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটার আপনি চলে আসবেন হচ্ছে হোম পেজে। আচ্ছা, শপ আপের আরো কয়েকটা জিনিস দেখাই। শপ আপের কিন্তু নিজস্ব অ্যাপ আছে। হ্যাঁ, ইউটিউবে শপ আপের চ্যানেল আছে। আচ্ছা, তারপর শপ আপের ফেসবুকে গ্রুপ আছে। কেমন, আপনারা যেটা করবেন আপনারা কাইন্ডলি নোট করেন, ফেসবুকে শপ আপের পেজ আছে, গ্রুপ আছে। তারপরে হচ্ছে আপনার ইউটিউবে শপ আপের ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, আপনারা দয়া করে এই যারা শপ আপের মাধ্যমে বিজনেস করতে চান তারা কিসে কিসে যাবেন, এক হচ্ছে যাবেন শপ আপের ইউটিউব চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলো দেখবেন। শপ আপের এই ওয়েবসাইট shopup.com.bd/r এখানে যাবেন। তারপরে হচ্ছে প্লে স্টোর
প্লে স্টোরে গিয়ে দেখেন শপআপের এই যে একটা ইয়ে আছে, শপআপ রিসেলার নামক একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ইনস্টল করবেন। ঠিক আছে, এই অ্যাপের মধ্যে বলা আছে যে আপনার এই কি দেখেন এখানে লিখছে বাংলাদেশের 1 নাম্বার রিসেলিং অ্যাপ, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ঘরে বসে সেল করুন 1 লক্ষ হোলসেল প্রোডাক্ট। ঠিক আছে, তারপরে এই অ্যাপের মধ্যে আপনি যখন অ্যাপটা ইনস্টল করবেন সেই অ্যাপের মধ্যে আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনার অর্ডার প্লেস করতে হয়। তারপরে হচ্ছে আপনার এই শুধুমাত্র তাই না, যে আপনার এই কি পেমেন্টটা কত হচ্ছে, কত পেন্ডিং আছে, হ্যাঁ, এই ধরনের যত ইনফরমেশন আছে আপনার অ্যাপে দেখতে পারবেন। তাহলে আপনাদের কাজ হলো 5টা। এক হচ্ছে শপআপের রিসেলার পেজটাতে যাওয়া, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছুই করতে হবে না, শপআপ রিসেলারে যাইতে হবে, যাওয়ার পরে এখানে লগ ইনে চাপ দিবেন। না দাঁড়ান, সম্ভবত shopup.com.bd হোম পেজে যেতে হবে। যাওয়ার পরে সেখান থেকে আপনাকে যেতে হবে সার্ভিসের মধ্যে রিসেলারে যেতে হবে। যাওয়ার পরে না, একটা মিনিট, চেঞ্জ করছে কিনা, শপআপ স্টোর, এক্সকিউজ মি, এই যে বিকাম রিসেলার, এখানে চাপ দিতে হবে, তারপরে ইনস্টল। আচ্ছা, মোবাইলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, সম্ভবত মোবাইলে ওরা অ্যাকাউন্টটা সিস্টেমটা করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা যখন খুলবেন, খোলার পরে আপনি মোবাইলের অ্যাপের মাধ্যমে shopup.com.bd/r এখানে আসলে হচ্ছে আপনি ওদের রিসেলার প্রোডাক্ট ইসে চলে আসবেন, রিসেলার প্ল্যাটফর্মে আসবেন। আসার পরে আপনার যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির প্রোডাক্ট এখান থেকে আপনি বেছে নিতে পারেন। নেয়ার পরে যেমন ধরেন আপনি হোম অ্যান্ড কিচেন এই প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করার কথা চিন্তা করে থাকেন, হোম ডেকর এখানে যেতে পারেন। যাওয়ার পরে এখানে আপনি দেখবেন যে ওদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আপনি অনলাইনে সেল করতে পারবেন। দেখেন ওরা একটা প্রাইস দিয়ে দিচ্ছে, যেমন এই প্রোডাক্টটা যদি আমি দেখি, এই প্রোডাক্টের একটা প্রাইস দিচ্ছে 144 টাকা। ঠিক আছে, তো আপনার 144 টাকা হচ্ছে শপ আপ রাখবে, এবং এই ছবি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সেটা আপনার ফেসবুকে দিতে পারেন অথবা ওয়েবসাইটে দিতে পারেন, এবং এই লেখাগুলো এখানেই থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে মহিলাদের ড্রেস। আচ্ছা, মহিলাদের ড্রেসের কালেকশন কিন্তু ওদের অনেক বেশি এবং খুব ভালো ওদের প্রোডাক্টগুলো সেল হয়। হ্যাঁ, এবং ভালো মার্জিনেও সেল করা যায়। যদি এখানে অনেক পুরাতন কিছু কালেকশন আছে, পুরাতন প্রোডাক্টগুলো আপনারা বাদ দিবেন। হ্যাঁ, অনেকে বোর হয়ে গেছে এই পুরান প্রোডাক্টগুলো দেখতে দেখতে, তো আপনারা নতুন যেমন ধরেন এই ধরনের, আচ্ছা, একটা প্রোডাক্ট যখন আপনারা চুজ করবেন তখন ওই একই ধরনের প্রোডাক্টটি কিন্তু আপনারা আরো অনেক পাবেন। ঠিক আছে, যেমন এই প্রোডাক্টটার কত 522 টাকা হচ্ছে এটা আপনার শপআপের প্রাইস। ঠিক আছে, তো আপনার এটা হোলসেল ধরেন আপনি এটা অনায়াসে 700-800 টাকা সেল করতেই পারেন। ঠিক আছে, যেমন ওরা আপনাকে একটা প্রাইস এমআরপি একটা ধারণাও দিয়েছে যে এটা আপনি কিরকম প্রাইসে সেল করতে পারেন। সেক্ষেত্রে দেখেন 746 টাকা যদি এটা সেল করেন, ধরলাম 750, তাহলে দেখেন আপনার জন্য প্রায় 200 টাকার মতো একটা গ্যাপ আছে কিন্তু। ঠিক আছে, তো আপনি যেটা করবেন যে আপনি যদি $1 খরচ করেও একটা অর্ডার নিয়ে আসতে পারেন, তারপরে আপনি 100 টাকা লাভ করতে পারেন। সো সেটা তো প্রথমবার, এর পরের বার কিন্তু এই কাস্টমারের কাছে রিসেল করার জন্য আপনার পেজে যখন এসে তিনি অর্ডার দিবে তখন কিন্তু আপনার আর কস্ট অফ কাস্টমার অ্যাকুইজিশন যেটা একটা কাস্টমার আনতে কত খরচ হয় যেটা, সেটা আর কিন্তু আপনার লাগছে না। তো আপনারা এইখান থেকে ইয়ে করতে পারেন। তো আমরা নেক্সট ক্লাসে আপনার শপআপের আরো একটু ডিটেলস আমি দেখাবো, যে আপনার অর্ডার প্লেস করার বিষয়টা। তার আগে আপনাদের একটু দেখে আসতে হবে। হ্যাঁ, দেখে আসতে হবে কি, আপনারা নিজেরা শপআপে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে সেখান থেকে আপনি নিজের বাসায় নিজে একটা অর্ডার প্লেস করবেন। খুবই অল্প টাকা দামের একটা প্রোডাক্ট করতে পারেন, যেমন ধরেন এখান থেকে একটা গেঞ্জি করলেন আপনার নিজের জন্য, নিজের ভাইয়ের জন্য। হ্যাঁ, তো ওইখান থেকে আপনি বুঝতেও পারবেন যে শপআপে অর্ডারটা কিভাবে প্লেস করতে হয়। যেমন ধরেন আমি যদি এইটা আমার কাস্টমারের জন্য প্লেস করতে চান, ধরেন আমি এই ছবিটা নিয়ে আমার ফেসবুকে দিয়ে বুস্টিং করলাম এবং সেখান থেকে আপনার অর্ডার আসলো। সেই অর্ডারটা আমি এখানে লগ ইন করা থাকা অবস্থায় আমি যদি অর্ডার নাও ক্লিক করতাম,
তারপরে হচ্ছে আমি ওই কাস্টমারের ঠিকানা দিয়ে দিলে, লেটস সে আমি বিক্রি করতেছি এটা, এখানে তো 156 টাকা আছে, আমি হয়তো সেল করতেছি 300 টাকায়, তখন আমি এটা 300 টাকায় সেল করলে আপনার শপ আপের যে কমিশনটা সেটা আমাকে শপ আপ প্রোভাইড করে দিবে। এইভাবেই কিন্তু শপ আপের বিজনেসটা হয়। আচ্ছা, শপ আপ ছাড়াও আরো দুইটা আপনার বাংলাদেশে আমার জানা মতে ইয়ে আছে, হোলসেলিং সরি রিসেলার অপশন আছে। একটা হচ্ছে আপনার, আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে এই দুইটা, এর বাইরেও থাকতে পারে, হ্যাঁ আপনারা একটু খুঁজলেই পাবেন। তা একটা হচ্ছে সিনডিড, একটা হচ্ছে আমি দেখাচ্ছি সিনডিড কনসোর্টিয়াম। সিনডিড কনসোর্টিয়াম নামে একটা পেজ আছে। এই পেজে যদি আপনি যান, এই যে এটা, তাহলে দেখবেন এদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু ভালো চলে এবং মার্জিনও ভালো রাখা যায়। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি চাইলে সেল করে দিতে পারেন। দেখেন ওনারা যে রেটটা দিচ্ছে এই রেটেই সেল করবেন। ধরেন এই রেটে সেল করলে আপনি 20% বা 30% এরকম একটা প্রফিট পাবেন। যেমন ধরেন এই প্রোডাক্টটা যদি আপনি সেল করেন, লেটস সে এই প্রোডাক্টটার প্রাইস আছে কত, 1410 টাকা। তো এই প্রোডাক্টটা সেল করলে হয়তো ওরা আপনার কাছ থেকে 900 টাকা রাখবে, 3 থেকে 400 টাকা আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, এই ওদের কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে, আপনারা এখান থেকেও প্রোডাক্ট নিতে পারেন। সিনডিড কনসোর্টিয়াম, এখানে আমি দিয়েছি এটার নামটা। তো এইটা গেল একটা। আরেকটা হচ্ছে আপনার, আমি ওইটা একটু কম শিওর, তারপরেও আমি উনি আমাদেরকে এনার সাথে আমি আগে কাজ করেছিলাম, সেটার নাম হচ্ছে এটার নামটা এখন আমি মনে করতে পারতেছি না। আর ওটা হলো, আচ্ছা ঠিক আছে, ওইটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আরেকটা ইসের নাম হলো আপনার, কি এর নাম বলেছিল, আচ্ছা ওইটার নামটা আমার এখন মনে পড়তেছে না। আচ্ছা যখন মনে পড়বে তখন আমি বলবো আপনাদেরকে। তো এখানে দেখি আমাকে আরো কমেন্টে অনেক ভাইয়া অনেক কথা লিখছেন, একটু দেখি কি কি লিখছেন। একজন ভাই বলতেছে দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। আচ্ছা নো স্ক্রিন, ওকে। আমি স্ক্রিনটা, নো স্ক্রিন থেকে আমি আবার আগের স্ক্রিনে যাচ্ছি, একটা মিনিট। আচ্ছা, সিনডিড, এই যে সিনডিড কনসোর্টিয়াম, আশা করি এখন দেখতে পাচ্ছেন আপনারা। এইখানে যাবেন, এইখানে গেলে পরে ওনাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো দেখবেন। ঠিক আছে, এই ওনাদের শপে চাপ দিলেই দেখতে পাবেন প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো আপনি সেল করে দিতে পারেন। সেল করলে ওরা যে রেটটা দিচ্ছে সেই রেটের উপরে আপনাকে ওরা একটা কমিশন দিবে। ওদের সাথে আপনি সরাসরি কথা বলে দেখতে পারেন। ঠিক আছে, ওদের কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, ফোন নাম্বার আছে। এরপর হচ্ছে ওদের ছবিতে যদি যান, দেখবেন যে ওদের যে প্রোডাক্টগুলো প্রাইস দেওয়া আছে, আপনি ধরেন এই ছবিটা নিয়েই কিন্তু আপনার পেজে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, এবং এই প্রোডাক্টটা এই প্রাইসেই সেল করতে পারেন, এর উপরেই হচ্ছে ওরা আপনাকে একটা কমিশন দিবে, অ্যাজ ওয়েল এজ এই ছবি এবং লেখা আপনি এইখান থেকে এই পেজ থেকেই নিতে পারেন। ঠিক আছে, তো ওদের প্রোডাক্টগুলো হচ্ছে আপনার খারাপ না, ওদের প্রোডাক্টের কালেকশন ভালো, এই প্রোডাক্টগুলো সেলও হয় ভালো। ঠিক আছে, আপনারা প্রাথমিকভাবে যারা চিন্তা করতেছেন যে না আমি আগে মার্কেটিংটা একটু শিখি পরে আমি ব্যবসা করব, তাহলে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। আপনার একটা পেজ তৈরি করে নিয়ে এদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অথবা শপ আপ থেকে প্রোডাক্ট নিয়ে। তো এই হলো আজকের মোটামুটি কথা বলা। আপনাদের জন্য জরুরি কাজ থাকলো হচ্ছে সব আপনি, আমরা নেক্সট ক্লাসে একেবারে লাইভ আরো কিছু তথ্য দেখবো এবং কিছু কাজ করব। শপআপে অ্যাকাউন্ট করবেন, শপআপের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করবেন, শপআপের ফেসবুক পেজে আপনারা লাইক দিবেন, শপআপ রিসেলার আর কি। তারপরে হচ্ছে শপআপের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা একটু দেখবেন ওদের লেটেস্ট ভিডিওগুলো, ওরা লেটেস্ট কি কি অফার দিচ্ছে, কারণ সবগুলো তথ্য কিন্তু আমি এই মুহূর্তে আপডেটেড না, কারণ আমি অনেকদিন শপআপে ঢুকি না। আর শপআপের অ্যাপটাও ডাউনলোড করবেন। ঠিক আছে, এই কয়টা কাজ করলে আপনাদের মোটামুটি আপাতত হচ্ছে টাস্ক শেষ, এবং নেক্সট ক্লাসে আমি শপআপ নিয়েই কথা বলবো। তো এবার আমি আনমিউট করে দিচ্ছি, আজকের ক্লাসটা শেষ, কারো কোনো কথা থাকলে শেয়ার করেন। ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ
টপ আপ অথবা সিনডেট কনসোর্টিয়াম, এদের মাল আমি যদি ডাউনলোড করে আমার ফেসবুকে কি আপলোড করবো? হ্যাঁ, ফেসবুকে করতে পারেন, ওয়েবসাইটে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমি ওই যেটা পছন্দ হলো, ধরেন দুইটা আইটেম আমার বিক্রয় করার জন্য আমি কাস্টমার ঠিক করলাম, এখন ওই দুইটা আইটেমে কি আমি ওই সব থেকে নিয়ে আসবো নাকি আরো বেশি নিয়ে আসতে হয়? আমি আপনার প্রশ্নটা বুঝিনি, আবার বলবেন ভাইয়া? ধরেন একটা কাস্টমার, দুইটা কাস্টমারের দুইটা চয়েস করলো, আমার কাছ থেকে মাল নিতে রাজি হলো, এখন আমি ওই যে শপ আপ কিংবা সিনডেট কনসোর্টিয়াম থেকে মাল নিয়ে আসবো, যেটা অর্ডার পেয়েছি সেটার বেসিসে? হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আপনি আপনার অর্ডারটা কিভাবে পেলেন? অর্ডারটা তো আপনি পেলেন হচ্ছে ওনাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোই, সেই ছবিগুলোই আপনি তুলছেন, তাই না? রাইট আর রাইট। হ্যাঁ, সেখান থেকেই আনবেন। উনি কি দুইটা আমার কি হোলসেল রেটে নিবে? উনি দুইটা বা চারটা নিলে ওনার একটা আপনাকে নির্দিষ্ট কিনতে হবে না, আপনাকে কিনতে হবে না। আপনি কাস্টমারের ফোন নাম্বার, অ্যাড্রেস আর হচ্ছে প্রোডাক্টের ডিটেলস এবং রেট এটা দিয়ে দিবেন হচ্ছে এই শপআপকে। শপআপ আপনার প্রতিষ্ঠানের নামে ডেলিভারি করে দিবে হচ্ছে সরাসরি ওই কাস্টমারকে, এবং হচ্ছে আপনাকে যে আপনার যে কমিশনের ভাগটা সেটা আপনাকে আপনার পরবর্তীতে ওরা বিকাশের মাধ্যমে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দ্যাট ডিপোজিট। মিন্স আমি কমিশন এজেন্ট রাইট এরকমই? রাইট 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 কমিশনে, রাইট কমিশন। তাহলে তো ভালো এটা। আচ্ছা, এদের দোকানটা কোথায় বলতে পারেন? একটু ফিজিক্যালি দেখে আসলে একটা কনফিডেন্স হইতো। কোন কোম্পানির দোকানটা এই যে দেখতে শপ চাচ্ছেন? আপ, শপ আপ আর সিনডেট। আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করেন বা ইয়ে ঠিক করেন, আছে, ওরা আপনাকে ঠিকানাটা দিয়ে দিবে, অসুবিধা নেই। ওকে আমি ওকে, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি জানি না। ওকে, থ্যাংক ইউ, এইটাই অনেক কিছু। আপনার এই যে শপআপের এখানে অনেক ভিডিও আছে, ঠিক আছে? এই ভিডিওগুলো থেকে আপনারা অনেক তথ্যটা জানবেন যারা শপআপের মাধ্যমে করতে চান। শপআপের মাধ্যমে করলে আপনার লাভ কি? আপনার লাভ হচ্ছে, লসও আছে এখানে। লাভ হচ্ছে আপনার 1 টাকাও পুঁজি লাগতেছে না মাল কেনার জন্য, বা টাকা খাটানো লাগতেছে না, ওদের প্রোডাক্টই আপনি সেল করে দিচ্ছেন। আর শপআপ কি করতেছে, শপআপও তার নিজের প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতেছে না, সেও বিভিন্ন কোম্পানির থেকে ওই প্রোডাক্টগুলো সোর্স করে মানে ওদের ওয়েবসাইটে দিচ্ছে। তো আপনি যখন অর্ডার দিচ্ছেন সেটা ওই হোলসেলারের কাছ থেকে এনে দিচ্ছে হচ্ছে কাস্টমার, মানে তারপরে হচ্ছে কাস্টমারকে দিচ্ছে, এবং সেল করার ফলে যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটের একটা অংশ আপনি নিচ্ছেন আর একটা সামান্য একটা অংশ শপআপও নিচ্ছে। তো আমরা নেক্সট ক্লাসে এটা আরেকটু দেখবো। তার আগে আপনারা একটু ঘাটাঘাটি করে নিয়েন, আমি থ্যাংক নেক্সট ইউ। ক্লাসে একটা অর্ডার প্লেস নিজে করে দিব। আর যেটা করবেন, সবাই নিজের জন্য একটা ছোট্ট দামি, কম দামি একটা ঘড়ি হইতে পারে বা কিছু একটা খুবই কম দামি জিনিসও এখানে আছে, মানে ঠিক আছে? টেস্ট বেসিসে? অর্ডার করবেন, ঠিক আছে? আর হ্যাঁ, মানে প্রথম, চেক করার জন্য টেস্ট বেসিসে আমি এই অর্ডারটা দিব, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন এই যে রাইট ৬২ রাইট। টাকা দামের একটা প্রোডাক্ট, ঠিক আছে? আপনি দেখবেন যে এটা কয়দিনে আপনার কাছে আসে, তাহলে আপনি হ্যান্ডস অন একটা আইডিয়া পাইলেন। হ্যাঁ, ধরেন ফেক আপনার নামে একটা পেজ করলেন আপনি, হ্যাঁ, বা ফেক করার দরকার নেই, যেটা করতে চাচ্ছেন ওই ওই পেজের নামে আপনি অ্যাকাউন্ট করে ওদের কাছে একটা অর্ডার প্লেস করবেন, ঠিক আছে? এমন হতে পারে, দেখা যাচ্ছে এটাই হবে। আমি ফেসবুক পেজ খুললাম, খুলে আমারই আর এক ফ্রেন্ডের নামে অর্ডার নিলাম, নিয়ে আমি বললাম যে ওইখানে অর্ডারটা ডেলিভারি দিয়ে দেন। হ্যাঁ, আর ফেসবুক পেজ না খুলেও কিন্তু এখানে অর্ডার প্লেস করা যায়, তাতে অসুবিধা নাই। জাস্ট আমি বললাম যে ট্রায়াল করার জন্য আর কি। হ্যাঁ, জি জি, এই আর কি। থ্যাংক ইউ। জি ভাইয়া। আমার ভাইয়া ফেসবুক পেজ যে খোলা, এটা কি মানে এটা কি আলাদা কিছু নাকি? বুঝে একটু যদি বলেন। হ্যাঁ, অবশ্যই ফেসবুক পেজ খোলা আলাদা একটা কাজ, ঠিক ওটা আছে? কি শিখাইছেন আমাদের না পরে সামনে শিখাবেন? না, ফেসবুক পেজটা আমরা শিখাই নাই। যদি আপনারা শিখতে চান ফেসবুক পেজ খোলা শিখাই দিব, একদম লাস্ট 2টা ক্লাসে শুধু ফেসবুকের উপরে ক্লাস হবে তখন। আমি যেমন ইতিমধ্যে আপনার মোবাইলে ছিলাম, তো আমি ওই যে শপ আপের অ্যাপসটা ডাউনলোড করে ফেলছি মোবাইলে, Good. দেখলাম যে ওখানে টোকা ভালো। যাচ্ছে, করা যাচ্ছে আর কি। ঠিক আছে, ওই কিন্তু আমি সব অ্যাপটার মধ্যে অনেক ইনফরমেশন আছে, ওই অ্যাপটা দিয়ে আপনি মেইনলি হচ্ছে চালাবেন বাসায় বসে বসে, বা যে কোনো অফিসে গেছেন আপনার অর্ডার আসছে, মোবাইলে ফেসবুক পেজ ম্যানেজার আমি ওদের গ্রুপেও জয়েন করে ফেলছি, গ্রুপের জয়েনের রিকোয়েস্ট দিছি, রিকোয়েস্ট করে ফেলছি। ফাইন ফাইন ফাইন, এই তো এইভাবে শুরু করেন, দেখবেন আপনি বিজনেস করতে পারতেছেন খুব সুন্দরভাবে, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা আহামরি কিছু না, বিশেষ করে বাসায় যারা অনেক গৃহিণী আছে যে বাইরে থেকে সোর্স করাটা ঝামেলার দরকার নাই, আপনি এখান থেকে কিছু ব্যবসা করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? প্লিজ ক্ষতির বিষয়টা একটু আলোকপাত করেন। কোনটা? এই সব আপ করে লাভ হলে যে পুঁজি লাগে না, আর ক্ষতিটা কি
আচ্ছা, ক্ষতিটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে এটার উপরে আরো বিস্তারিত বলবো, এই জন্য আজকে বিস্তারিত বলতেছি না। ক্ষতিটা হচ্ছে যে একটু স্লো। আপনার নিজের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করলে যত দ্রুত ব্যবসা করতে পারতেন, এইখানে কিন্তু অত দ্রুত পারবেন না। সো এই জন্য শপআপও আলটিমেটলি চেষ্টা করতেছে ফাস্ট সার্ভিস দেওয়ার জন্য। আর আমাদেরও যেটা করতে হবে যে শপআপের উপরে তো আমরা দীর্ঘমেয়াদী নির্ভর করতে পারবো না। প্রাথমিক অবস্থায় এক্সকিউজ মি, আমরা হয়তো বিজনেস শুরু করতে পারি শপআপের মাধ্যমে, ঠিক আছে, ছোট পর্যায়ে। আমাদের তো অভিজ্ঞতা নিয়ে আরো দরকার আছে, সেই হিসাবে কথার কথা 6 মাস সেখানে কাজ করলাম। আমিও তাই বলতেছিলাম, হ্যালো ভাইয়া, সেটা আমিও তাই বললাম আর কি, বুঝছেন? আমি কি তাই হ্যাঁ বলেন। হ্যাঁ আমি কি একটু বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন না। শপআপের কি ফেসবুকে আপনি হ্যাঁ যে শপআপের কথা বলতেছেন, শপআপের কি ফেসবুক নিজস্ব কোনো পেজ? আচ্ছা, এবার আমি একটা কথা বলি। শপআপ কিন্তু ডিরেক্টলি কোনো সেল করে না, ওরা B2B সেল করে। মানে আপনিও একটা বিজনেস, সেও একটা বিজনেস, আপনার কাছে সে সেল করে, কিন্তু সে কনজিউমারের কাছে সেল করে না। যদি সে পৃথিবীর কোনো হোলসেলারই ডিরেক্টলি কনজিউমারের কাছে সেল করে না। যদি কনজিউমারের কাছে হোলসেলার সেল করে, তাহলে রিটেলাররা কোথায় যাবে? সো আপনার আমার কাছে হচ্ছে শপআপ সেল করে। তাই শপআপের ফেসবুক পেজে শপআপ কোনো প্রোডাক্ট সেল করে না, সে আপনাকে আর আমাকে সাপোর্ট দেয় তাদের ফেসবুক পেজ থেকে। কেমন? তাহলে তো আর আপনি আর আমি ব্যবসা করতে পারতাম না। হ্যালো, আর কেউ কিছু বলবেন? হ্যাঁ বলেন ভাইয়া, আপনার কথা খুব আস্তে আস্তে বোঝা যাচ্ছে। বলেন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন ভাই। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। জি ভাইয়া, ওইটা কি আমাদের ফেসবুক পেজ লাগবে নাকি ফেসবুক পেজ ছাড়া করা যাবে ব্যবসাটা? দুই ভাবেই করা যাবে ভাই। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।